আশা করছি ঘটনাটা তোদের ভালো লাগবে। হে লিসনার্স, আমার নাম তাওকির ইফরাদ। আমার হোম টাউন হচ্ছে কুষ্টিয়া। তো ভাইয়া ঘটনায় যাই। ঘটনাটা বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা, এন্ড আমার উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল আমার এবং আমার একটা খুব ক্লোজ একজন পার্সনের কাছে। আমার একজন খুব ক্লোজ পার্সনের উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, এন্ড এই ঘটনাটা 23 তারিখ যেহেতু পড়া হয়েছে, আমি জাস্ট অ্যাড আপ যেটুকু সেটুকু করছি। তাও ব্রিফলি আমি বলে দিচ্ছি একবার যে আমার উপর ঘটনা মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, এর জন্য অনেক এফেক্ট আমি এন্ড আরেকজন যার উপর করা হয়েছিল সেও ফেস করেছিল। লাইক তার ব্লাড ভমিট হতো, এন্ড শুধু ব্লাড ভমিট না, ব্লাডের সঙ্গে আর কি পোকা আসতো, লাইক আর্থওয়ার্মস সামথিং লাইক দ্যাট একদম। এন্ড আমার উপর যেটা হতো, আমি খুবই অ্যাক্রিমোনিয়াস হয়ে গেছিলাম। লাইক কিছু না, বাট আমি হঠাৎ করে অনেক বেশি রেগে যেতাম। And এরকম অনেক আমার প্রবলেম হচ্ছিল, মেন্টাল প্রেশারে থাকতাম, ডিপ্রেশন, অবসেশন, আই ডোন্ট নো ওয়াই, বাট আই ইউজ টু লিভ লাইক দ্যাট। এন্ড আমার যে একটা প্রবলেম হতো সেটা হচ্ছে, যখন আমি ঘুমাতাম, ইট ওয়াজ লাইক আই ফেল্ট লাইক আই ওয়াজ ফ্লোটিং, দ্য বেড ইজ ফ্লোটিং, এন্ড আই ওয়াজ রিয়েলি ফ্লোটিং। আর আরেকটা যে ঘটনাটা ঘটতো ভাইয়া, সেটা হচ্ছে যে হঠাৎ করে আমার রুম টেম্পারেচারটা অনেক নেমে যেত, আর রুমটা সম্পূর্ণ স্মোকে ভরে যেত। আচ্ছা। আর বেসিক্যালি ভাই এই ঘটনার সত্যতা প্রমাণ আমি করতে পারবো 100%। এন্ড আমার একটা ফ্রেন্ড আছেন যে আর কি আমার সঙ্গে ছিলেন, এন্ড উইটনেস যে সে আমার সঙ্গে এসেছেন। আচ্ছা, ওকে। লিসনার্স, আমি ধ্রুব, আমি তৌকির ইফরাদের ফ্রেন্ড, এবং ভিডিওতে তৌকিরের ঠিক পাশে দাঁড়িয়ে আছে। জি, ঘটনাটা যে কতটুকু সত্য এটা হচ্ছে মানে আমি চাক্ষুষ সাক্ষী। ঘটনাটা ঠিক 2015 মাঝামাঝির দিকে। তো আমার মনে খটকা লাগে সেদিন থেকে, যেদিন স্কুল থেকে বেরিয়ে আমরা চটপটি খেতাম, এবং চটপটি খাওয়ার সময় হঠাৎ একদিন তৌকির অ্যাঙ্গার আমি দেখতে পাই। তৌকির খুব সফট একটা ছেলে, তো হঠাৎ একদিন আমি ওর মধ্যে অ্যাঙ্গার দেখতে পাই, এবং তখনই আমি খুব অবাক হই যে আসলে ঘটনাটা কি, আমি ওর কাছে জানতে চাই। তো আমাকে ঘটনাটি বলে। প্রথম আমি একদমই বিশ্বাস করতে চাইনি। আমি আরো ওকে ইনসাল্ট করতাম, ফ্রেন্ডদের সামনে ওকে হাসির একটা পাত্র বানাতাম। তো ও আমাকে বলে, ঠিক আছে, তুমি একদিন তুমি আমার সাথে থাকো, আই উইল প্রুভ। দেন আমি ঘটনাটা কিন্তু আমরা মানে অতটা কি বুঝতে পারলো সবাই আগে ঘটনাটা কি বুঝতে পারলো যে আপনি একজনকে চুজ করেছেন? ঘটনা একটু ব্রিফলি বললে কিন্তু ভালো হতো। হ্যাঁ, ঘটনাটা একটু। আমি তাহলে কারোর নাম উল্লেখ করছি না, ধরি এক্স। ওকে, এক্স এন্ড ওয়াই। এক্স হচ্ছে যে ভিকটিম, আমি আর এক্স হচ্ছে ভিকটিম, এন্ড ওয়াই হচ্ছে যে আর কি কাজটা করেছিল, মানে ব্ল্যাক ম্যাজিক যেটা করেছিল। তো বিষয়টা এরকম ছিল যে ওয়াইয়ের সঙ্গে আমার কোন একটা কারণে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। আই মিন ধরেন কি বলবো, লাইক she wanted me or something like that. And X ছিল আমার অনেক ক্লোজ একজন পার্সন, তো ওয়াই চাচ্ছিল এক্স কে আমার থেকে সরিয়ে দিতে, আর আমি যেন ওয়াইয়ের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হই। রাইট। তো এই জন্য সে ব্ল্যাক ম্যাজিক করেছিল। এখন ব্ল্যাক ম্যাজিক কিন্তু বিভিন্ন টাইপের হয়, তার মধ্যে আমরা একটা আর কি শুনেছি লাভ পোশন যেটাকে বলা হয়, এইটা আর কি এখানে মানে ক্রিয়েট করা হয়েছিল। সো লাইক এক্সে যে প্রবলেম গুলো হতো, যে ব্লাড ভমিট হতো, এন্ড অনেক অ্যাক্রিমোনিয়াস হয়ে যেত, মুড চেঞ্জ হতো খুব ফ্রিকুয়েন্টলি, বাট রিজন কেউ জানতো না। এন্ড যখন কথা বলতাম, ইট ওয়াজ লাইক ফ্রম দি আদার সাইড আই ইউজ টু হিয়ার সাম সাউন্ডস এন্ড হুইসপার্স। আই ডিডন্ট নো হোয়াট দোজ ওয়ার, বাট দোজ ওয়ান্ট লাইক অ্যাম্বিয়েন্ট সাউন্ডস। সো দেন যেটা হয়, আস্তে আস্তে আমার উপর আর কি এরকমের প্রবলেম হতে থাকে। আমি যেটা বললাম যে when I slept I used to feel like I'm floating and the room was filled with smoke and the temperature went low, very low. Like আমার বাসায় কিন্তু মানে আমার রুমে এয়ার কন্ডিশনার ছিল না, তবুও আমি এরকম মানে দেখতাম যে লাইক সামার টাইম, বাট জানলাগুলো সব ওপেন ছিল, তবুও আমার রুমের টেম্পারেচার খুবই লো। লাইক এয়ার কন্ডিশনার যখন আপনি 26 or 25 ডিগ্রিতে দিবেন এরকম। আচ্ছা, ওকে, এরকম বিষয় হয়। দেন এরকম আর কি প্রবলেমটা হতে থাকে। দেন আমরা একটা সলিউশন খুঁজে পাই। সলিউশনটাই আর কি আজকে আমরা বলছি। তো উইটনেস বলেন। সলিউশনটাতে যাওয়ার আগে আমি তোকে ইফরাদের আচরণ যখন পরিবর্তন হয়, তখন ওর কাছে আমি জানতে চাই যে ঘটনাটা কি। তো আমাকে ঘটনাটা বলে যে আমি প্রথমে বললাম যে আমি ওকে প্রথমে বিশ্বাস করিনি, তো ও আমাকে থাকতে বলে তার সাথে একদিন। তো আমি বাসাতে ম্যানেজ করে ওর সাথে আমি থাকতে চাই। তো প্রথম দিন আমি কিছু ফিল করতে পারিনি, আমি কিছু দেখিও নি। তো এরপরে মানে উপহাসটা আরো বেড়ে যায় ওর প্রতি আমার। এরপরে দ্বিতীয় দিন যখন আমি থাকি, তখন আমি বুঝতে পারি যে রুম টেম্পারেচার লো হয়ে যাচ্ছে, স্মোকি। লাইক এটা অনেক সময় দেখা যায় ফেসবুক ভিডিওতে আমরা দেখি ভেপ স্কিল, যেমন মানে ক্লাউডি একটা যারা ঠিক মানে ওইরকম না, মানে প্রচন্ড গরম, সেই গরমের মধ্যে কুয়াশা একটা ব্যাপার, কুয়াশা ভাব। রাইট।
তো এরপরে তখন মানে আমার হার্টবিট অনেক বেড়ে যায়, আমার খুব মানে ভয় লাগছিল, ইভেন এখনো আমার ঘটনাটা মনে করতে গেলে খুব ভয় লাগে। এরপরে আমরা এটা সলিউশন খোঁজার চেষ্টা করি। আমার মনে হয় যারা নতুন শুনছেন এবং যারা পুরনো শুনছেন তারা এখনো জিনিসটা বুঝতে পারছেন না, মানে জাস্ট দুজন চেঞ্জ করে করে বলছেন বলে। আমার যেটা মনে হয় যে বেসিক্যালি আপনার দুজন একজন ফ্রেন্ড ছিল এবং একজন গার্লফ্রেন্ড ছিল, তার মধ্যে থেকে যে কোনো একজনকে আপনার চুজ করে নিতে হয় এবং সেই কারণে অন্য একজন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু করে এবং সেই ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন। সেই প্রবলেম ফেস করার কারণে আপনার ব্যাপারটা নিয়ে সবাই যখন হাসাহাসি করতো তখন আপনি তাকে ইনভাইট করেন আপনার বাসায় এবং আপনি এসে তখন এই জিনিসগুলো দেখেন। কি দেখেছেন আপনি সেটা শুধু বলুন। আমি হঠাৎ মানে ও যখন আমাকে ঘুম থেকে ডেকে তুললো মাঝরাতে, তখন 3টা বাজে এরকম সময়। তো এমনি ঘুম থেকে ওঠার পরে একটা ডিজি ভাব লাগে। তারপরে ওঠার পরে হঠাৎ মানে আমার কাছে মনে হলো যে অ্যাম্বিয়েন্ট যে নয়েজটা থাকে, আমরা যেটা মানে মোটামুটি পাতার শব্দ, সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। স্মোকটা আমি নিজের চোখে দেখেছি, স্মোকের একটা ক্লাউড, স্মোকের। আর হাতটা যেন মনে হচ্ছে যে মানে ফ্লোটিং, একটু উপরে উঠছে এবং মানে ভূমিকম্প হলে যেরকম হয় ঠিক সেরকম মানে একটু ভাইব্রেট করছে রুমের মধ্যে। আচ্ছা, এরপরে পরের দিন আমরা খুব দ্রুত মানে সকালে উঠেই আমরা করি যে এটা হচ্ছে খুব খারাপ একটি ঘটনা এবং আমাদেরকে এটা সলিউশন খুঁজতে হবে। ওকে, তো আমি এটা বলে রাখা ভালো যে আমি ফার্স্টে আর কি এই প্রবলেমটা ফেস করার পর আমার নানা ভাই আর কিছু সলিউশন দিতে চাই, বাট উনি মানে হি ওয়াজ আনএবল। সো উনি আমাকে সাজেস্ট করে আরেকজনের কাছে যেতে। তো আমি তার নামটা বলছি না। তো যার কাছে যাই সে আর কি আমাকে কিছু নির্দেশনা দেয় এবং তবে সে বলে দেয় যে এটা হচ্ছে টেম্পোরারি, এটা টেম্পোরারি, এটা পার্মানেন্ট সলিউশন নাই। পার্মানেন্ট সলিউশন শুধুমাত্র যে অ্যাকচুয়ালি ম্যাজিকটা করেছে বা যে অ্যাকচুয়াল মানে যে আর কি বলবো যে করেছে তার কাছে যেতে হবে, এন্ড তার কাছে সে যদি আর কি মানে ম্যাজিকটা ফিরিয়ে নিতে পারে শুধুমাত্র তখন এটার আর কি পার্মানেন্ট একটা সলিউশন পাবো। তো আমি আর ধ্রুব দুইজনে আর কি যাই, আমি জায়গাটার নাম বলছি না, সে জায়গায় যাই যেখান থেকে আর কি এটা উৎপত্তি স্থল আমরা যাই। কিন্তু আনফর্চুনেটলি যে আর কি করেছিল হি ওয়াজ ডেড. He was dead. I mean, it's like in a cinematic way, but he was really dead. So, তখন আমাদের like মাথার উপর ঠান্ডা পড়ে যায় একটা, যে এখন কি করবো, we have nothing to do. বাট সে যেহেতু মানে যে করেছিল সে ছিল পীর টাইপের একজন মানুষ, তো তার মুরিদ বলেন বা সাগরের যাই বলেন, তো এমন একজনকে আমরা খুঁজে পাই যাকে আর কি গ্রামের মানুষ এক ঘরে করে রেখেছে বললে চলে। সো তার সঙ্গে আমরা আর কি যাই, কথাবার্তা বলি, দেন উনি আর কি আমাদের বলে যে হ্যাঁ সলিউশন দিতে পারবো আমি। দেন আফটার দ্যাট সলিউশন দেওয়ার জন্য উনি আর কি আমাদের জন্য একটা ওঝা বোর্ড দেয়। ওঝা বোর্ডটার নাম হচ্ছে মিস্টিক হ্যান্ড যেটা, ওইটা নিয়ে যে আর কি মানে অ্যাকচুয়াল ম্যাজিকটা করেছিল যে পীর, তার কবরের উপর মিডনাইটে যেতে হয়। মিডনাইটে আমরা কবরের উপর যাই এন্ড একটা ক্যান্ডেল জ্বলছিল। ক্যান্ডেল যখন জ্বলছিল, well first sometime I didn't realize anything, যে আমার মনে হচ্ছিল মেবি আমরা জাস্ট ভুল জায়গায় এসেছি, এটা কিছুই হবে না। ওকে, বাট আফটার সাম টাইম বুঝতে পারি মানে লাইক হুইসপার আসে একটা কানে, আমার আর ধ্রুব দুজনের কানে আসে, বাট আমি ওকে বললেও আমাকে বলেন। দেন ও মানে ধ্রুব তখন ভয় আর কি আয়তল করছে পড়া শুরু করে, আর তখন যে আর কি মানে যে হোস্ট যে আর কি আমাদের প্রবলেম সলিউশন করবে সে থামায় দেয় ওকে, যেন এখানে সব বলা যাবে না। তখন আর কি অনেক অবাক হয়ে যায়, তবুও আচ্ছা অনেক অবাক হয়ে যায় আর অনেক কিছু হয়। দেন কিছুক্ষণ পর হুইসপারটা আমরা পাই, আবার অ্যাম্বিয়েন্ট সাউন্ড গুলা মানে অফ হয়ে যায়। ঠিক সেই টাইমে যে আর কি হোস্ট উনি আর কি মানে কিছু বিড়বিড় করে কি কথা বলে, সেটা আমি আমার বোঝার বাইরে, বিড়বিড় করে কথা বলে। বাট একটা বিষয় সে আর কি বলে দেয় যে তোমাদের যে প্রবলেমটা হয়েছিল সেটা মানে সলিউটেড, বাট যে করেছিল তার প্রবলেমটা এখন সলিউটেড না, এন্ড এফেক্টটা তার উপর যাবে আবার। আচ্ছা, এন্ড সবচেয়ে মজার বিষয় ভাইয়া, সে বলিতে পেরেছিল যে কে করেছে, এন্ড উই ডিডন্ট ইভেন টেল হিম দ্য নেম, বাট হি নিউ ইট, এন্ড আই ডোন্ট নো হাউ। আচ্ছা, এই ছিল ঘটনা। এন্ড বেসিক্যালি যে করেছিল তার উপর এফেক্ট এখন আছে, আর আমরা জানতে পেরেছি যে করেছে তার মোটামুটি ফ্যামিলি ফুল ফ্যামিলি আর কি এটার সাথে অ্যাফিলিয়েটেড। কেন সেটা তো আমি জানি না। আচ্ছা, আমি নট ঘটনার সাথে, বাট ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে মোটামুটি আপনি তাহলে মানে সবাই ধরে নিতে পারেন যে ব্ল্যাক ম্যাজিকের উপরে আমরা আরো কিছু ঘটনা শুনবো কিছুক্ষণের মধ্যেই। আর এখন আমি একটু দেখে নিই যে আমাদের ফেসবুকে কারা আমাদের নক করছে। আমরা লাইভ ভিডিওর নিচে অনেকে লিখছেন, হ্যালো রাসেল ভাই লিখছেন, আব্দুল্লাহ অর্ণব, আমি ভিন্ন বয় তশরিফ আমাদের সাথে আছেন, এবং এমজি রোহান
প্রো MJ রোহান প্রো আমাদের সঙ্গে আছেন, রবিন আমাদের সাথে, আমাদের সাথে আছেন রাজবিন রুহুল সজল, আমাদের সাথে আছেন স্বাক্ষর আলম, এছাড়াও আবু হেনা আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আরিফিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন হিলারি হিজল, এছাড়াও আমাদের সাথে আছেন সৌরভ, এছাড়াও হেমায়ত রাতুল আমাদের সঙ্গে আছেন, পলাশ কুমার SK আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রাজু আহমেদ, এছাড়াও তৃষা রানী আমাদের সাথে আছেন, ইমরান খান আমাদের সঙ্গে আছেন, MD আলী ইউসুফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহওয়াজ শরীফ, এছাড়া আমিনুল ইসলাম থেকে শুরু করে আরো অনেকেই দেখতে পাচ্ছি, নাইমুর রহমান আমাদের সঙ্গে আছেন, মেহরাব হুসাইন আমাদের সঙ্গে আছেন, MD শরীফ ইসলাম আমাদের সঙ্গে আছেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়হান ফেরদৌস, আব্দুল্লাহ আল মুহিত আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রাশেদুল ইসলাম রাশেদ, আচ্ছা মারুফ হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাইমুল হক রুমু সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে চলে আসুন আমাদের পেজে, আমাদের দুটো পেজ রয়েছে, ভূত FM @radiofurki.fm, এখানে আপনারা ইমেইলও পাঠাতে পারেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজ অর্থাৎ www.facebook.com/radiofurki and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে এসেও কিন্তু আপনি সরাসরি আপনার ঘটনা শেয়ার করতে পারেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি বাবু ভাইয়ের ঘটনায় চলে যাব এবং বাবু ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো ঘটনা, এন্ড তারপরে উনিও আজকে একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে এই ঘটনা বলবেন। তো চলুন শুনে আসি বাবু ভাইয়ের সেই চমৎকার ঘটনাটি। আমি জানি যে আপনারা অনেকে ওয়েট করছেন সেজন্য। থ্যাংক ইউ রাসু ভাই। এই কাহিনীটি আমাকে বলেছে জামিল। ওর বাসা হচ্ছে আপনার রাজশাহীর একটা অঞ্চলে আর কি, যে কোনো একটা গ্রামে আর কি। আমি স্পেসিফিকলি লোকেশনটা জানি না, বাট ও আর কি ওদের ফ্যামিলির কিছু দূর সম্পর্কের আত্মীয় থেকে আপনার এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়। আচ্ছা, তো ওই কাহিনীটা শেয়ার করে আমার কাছে। ওকে, এনিওয়েজ, তো ব্যাপার হচ্ছে যে জামিলদের ফ্যামিলি ছিল একসময় 51 পরিবার, এবং ওদের দাদার আর কি পিতৃকুলের অনেক টাকা পয়সা ছিল আর কি, জাস্ট টু বি ভেরি রিচ, অনেক টাকা পয়সা ছিল। এনিওয়েজ, তো ওর ওর বড় চাচা যখন ছিল, সে ছিল কন্ট্রোলে সবকিছুর। তো উনি মারা যাওয়ার পরে ওদের সম্পত্তি কিছুটা আপনার এই ভাগাভাগির ব্যাপার চলে আসে আর কি। তো হিসাবে ওই জামিলের যে বাবা বেশ কিছু আর কি সেখান থেকে টাকা পয়সা পেয়ে যায়, এবং মানে তাদের সম্পত্তির বেশ একটা বড় চাঙ্ক ওদের ভাগ্যে জোটে আর কি। তো যাই হোক, এগুলোর পজিশন ওর আব্বা নেওয়ার চেষ্টা করে, বাড়িতে যায় এবং জামিলকে ওইটাতে ইনভলভ হতে হয় সবকিছুই করার পরে। আচ্ছা, তো যখন এগুলো নেয় তখন ওদের কাছে নাকি ওদের ফ্যামিলির কিছু মানুষের আর কি কিছু মানে এরকম কথাবার্তা আসে যে এই জায়গাটা তোমরা ছেড়ে দাও। আছে আপনি গ্রামে যখন অনেক বড় সম্পদ হয়, এই জায়গাটা ছেড়ে দাও, এটা সেটা এরকম মানে হ্যাঁ, মানে নাহলে ঝামেলা হবে। তো ওর বাবা তখন বলে যে আসলে আমি এখন ডিসাইড করতে পারছি না, আমার বড় ছেলে ও দেখুক, আমরা বাসায় একটা ডিসিশন নেই, তখন আমরা ঠিক করব কাকে কোনটা ছাড়বো। মানে গ্রামে বা এরকম জায়গায় নাকি এরকম ব্যাপার থাকে যে কোনো সম্পত্তির সিগনিফিকেন্স কারো কাছে বেশি থাকে। আচ্ছা, ওটা তারা চাই যে ওটা নিতেই হবে এরকম। আচ্ছা, দেখা যাচ্ছে এই একটা অঞ্চল, সেটা একজনের ভাগে পড়ছে, বাট এটা আরেকজন চায়, থিংস লাইক দ্যাট। আচ্ছা, তো এরকম আলোচনা এক পর্যায়ে মানে ওর বাবা বলে যে এখন কিছু করবো না, আমরা যেটা পাইছি ওটা নিয়ে আসি, তারপর আমরা চিন্তা ভাবনা করে তোমাদের সাথে কথা বলবো। তো এইভাবে করে আর কি ওর বাবা একটা সেটেলমেন্টে যায়, বাট কিছু মানুষ ওদের প্রতি হ্যাপি ছিল না আর কি তখন থেকে। তো এনিওয়েজ, তো জামিল যখন নাকি আপনার ইন্টারমিডিয়েট শেষ করে আর কি অনার্সে ভর্তি হয়, তো এরকম সময় নাকি ওর লাইক সাইকোলজিক্যাল বিহেভিয়ারটা একটু চেঞ্জ হয়। তো সে বলে যে আমি পরিবারের সাথে থাকতে পছন্দ করতাম, খাওয়া দাওয়া করতাম, বাসায় একটা ফ্যামিলি টাইপ ছেলে ছিলাম আর কি। বাইরে বন্ধুদের সাথে যতটা সময় কাটাই, বাসায় আর একটু বেশি কাটাতাম। তো আমার ওই সময়টাতে এমন একটা চেঞ্জ আসলো যে আমি বাসায় থাকতেই চাইতাম না, বাইরে বাইরে থাকতাম, বাইরে ঘুরতাম। হ্যাঁ, রাতের বেলা বন্ধুর বাসায় থাকতে ভালো লাগতো বেশি। দেখা যেত যে এরকম মানে সবসময় এইভাবেই সময় কাটাতাম আর কি। সময় আমার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, পড়াশোনারও চেঞ্জ হয়ে গেল। সে একটা বাংলাদেশের বেশ রেপুটেড একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল। তো সেখানে যে পড়াশোনারও ক্যারিয়ারেরও খুব খারাপ অবস্থা বানিয়ে ফেললো সে। তো
বুঝতে পারছিল না, নিজের অজান্তেই নাকি হচ্ছিল। তো ফ্যামিলির সবাই বলে যে ছেলেটা আসলে যেটা করতেছে সেটা হচ্ছে যে সে উচ্ছন্নে গেছে আর কি। তো বেসিক্যালি ও নিজে আবার চিন্তা করতে একটা সময় বসে যে আমি হোয়াট আই এম ডুইং, আমার তো এটা করার ঠিক না, আমার করার কথা হচ্ছে আমার পড়াশোনা করার কথা, আমার স্টাডি করার কথা, আমি কেন এরকম ঘুরতেছি। তো এরকম দেখা যেত যে কারো বাসায় যে বসে আছে, বসেই আছে ঘন্টার পর ঘন্টা বন্ধুর বাসায়, অথচ তার কিন্তু আসলে খেয়াল নাই না, এবং মন থেকে মনে হচ্ছে যে আমি বাসায় চলে গেলে ভালো হতো, বাট কিছু একটা কারণে সে ওখানেই বসে আছে। আচ্ছা তো তার ফার্স্ট ডে এর ঘটনা আর কি, যখন থেকে যে সেই প্যারানর্মাল জিনিসগুলা মানে ফার্স্ট এটা দেখা শুরু করে, সেটা হচ্ছে যে এক বন্ধুর বাসায় বসেছিল সে ছাদের মধ্যে, এবং অনেক রাতে আর কি। বন্ধু আর সে ছাদে আড্ডা মারতেছিল। তো বন্ধু এক বললো যে আমি বাসার থেকে যাই কফি নিয়ে আসি, তুই বয়। হ্যাঁ, ওরা মগ ভর্তি কফি খেত আর কি রাতে। তো একটা সময় দেখা গেল যে বসে আছে, বন্ধু চলে গেছে। অনেকক্ষণ পর ছাদের মধ্যে মনে হচ্ছে যে শব্দ হচ্ছে এই পাশে, মানে যে জায়গা দিয়ে মানে সিঁড়ি ঘরের যে রুমটা থাকে ওখানে। তো টপ টপ করে শব্দ হচ্ছে। তো মনে করছে ফ্রেন্ড মনে আসছে। তো একটা মানে সিগারেট ধরায় বলতেছে অমুক আসছিস, তো কোনো খবর নাই। তো কিছুক্ষণ কে শব্দ করতেছে, তো উঠে যায় সে ওই গেটটা খুলে ফেলে। গেটটা খুলে দেখে যে ওই জায়গাতে কেউ নাই, সিঁড়িঘর মানে একদম নিশ্চুপ খাগা করতেছে। তো এই সময় সে দেখে যে তার যে সিঁড়িঘরে যে লাইটটা ছিল ওখানে, ওই লাইটটা আপনার স্টার করা শুরু করছে আর কি। আচ্ছা মানে বুঝতে পেরেছি, বন্ধ চলছে। এটা কি মানে কোনো সমস্যা বা ইলেকট্রিক্যাল কোনো সমস্যা বা কিছু। এই সময় ওর কাছে মনে হচ্ছে ওর কানের কাছে কেউ এরকম করে একটা বাতাস এরকম দিচ্ছে, এবং হি ফেল লাইক ঠিক পেছনেই কেউ আছে সামনে। তো ফট করে ঘুরে দেখে কেউ নাই। এবং মানে ওই দিন থেকে নাকি ওর এই জিনিসগুলো শুরু বেশি হয়ে যায়। তো যখন ফিরে আসে ওর মাথাটা ঝিমঝিম করতেছিল, ঘামতেছিল। বাসার থেকে একটু পরে বন্ধু আসে, আসার পর বলে যে কি হচ্ছে তোর, বলে যে আমার ভালো লাগতেছে না, আমি বাসা চলে যাবো। বলে এখন তো রাত 12টা বাজছে, তুই আমার বাসায় থাক আজকে। বলে না আমি চলে যাবো বাসায়। তো বাসায় চলে যায়। তো বাসায় যেয়ে যখন নাকি ও রাতে ঘুমায়, ওর মনে হতো যে ও যখন ঘুমায় আছে মানে শুয়েছে আর কি, ওই দিন ও ফার্স্ট সেটা উপলব্ধি করে ওর কানের কাছে কেউ ফিসফিস করতো আর কি। ঠিক মনে হতো যে ঘুমায় আছে, ঠিক কেউ একজন আসতো ওর কাছে, মানে মনে হতো যে কানের কাছে কেউ ফিসফিস ফিসফিস কিছু বলে আর কি, খুব উইসপারিং টাইপের সাউন্ড, বাট মানে সো ক্লিয়ার, মানে ইটস নট লাইক অ্যাকচুয়ালি মানে দূরের কোনো উইসপার না, কানের কাছে কেউ এসে কথা বলতেছে। আচ্ছা এরকম সে ফিল করা শুরু করলো। তো ব্যাপারগুলো অনেক ডিস্টার্বিং হয়ে যাওয়ার জন্য খুবই ডিস্টার্বিং হয়ে যায়। এবং মানে স্লোলি যেটা হয় জামিলের, যে ও আরো চেঞ্জ হওয়া শুরু করে। সেই চেঞ্জটা হচ্ছে আগে যেটা ছিল এক্সট্রোভার্ট ছিল, বাইরে যেত, এখন সে কি যে ইনকিউবেস হয়ে যায়, ঘরের মধ্যে থাকা শুরু করে। এবং একটা পর্যায়ে তার নেচার গুলো একটা পাগলামি চলে আসে। বাসায় করতে করতে চিল্লি এটা সেটা করে, কথাবার্তা ঠিক মতো বলে না, এবং ওর আপনার এই নখ টক বড় হওয়া শুরু করে, চুল বড় হওয়া শুরু করে। বাসার মানুষ মেন্টালিও কেমন যেন একটু ডিস্টার্ব টাইপের। তা এখন ওকে চিন্তা করে যে বাসায় যে ওকে এরকম মানে রাখা ঠিক না। ও দেখা যাচ্ছে যে হঠাৎ করে খামাখা চিৎকার চেঁচামেচি করে কাউকে মার দিয়ে ফেলে এরকম। তো ওকে প্রায় দরজা তালা বেঁধে রাখতো, তালা মেরে রেখে দিত। আচ্ছা আচ্ছা। তো পড়াশোনা সব বন্ধ, সবকিছু শেষ তার। তো ওর আব্বা একবার এরকম বাসার মধ্যে তার বাবার একটা ফ্রেন্ড আসছে আর কি, বয়স্ক আর কি। তো উনি এসে বলতেছে যে ওখানে গড়গড় করতেছে কে তোমার বাসায়, তোমার ওই যে রুমটার ভেতরে মনে থেকে গর্জন করতেছে এরকম। ও এরকম করতো, পাগলামি করতো, দরজা লাথি মারতেই করতো। তোর বাবা বলতেছে এটা আমার ছেলে, এই ওর কিছু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? তো উনি যে দেখে আর কি, ওই বাসার গেটের কাছে যায়, যে ওদিকে দেখে, বলে যে আমাকে খুলে দেন দরজা। বলে না, ও উল্টা পাল্টা আচরণ করতে পারে আপনার সাথে, ব্যাপার না। তো উনি তারপর অনেক রিকোয়েস্ট করার পর দরজাটা খুলে দেয় আর কি, দেখার জন্য আর কি। তো বলছে বাবার ফ্রেন্ড যখন গেছে কথা বলতে, তখন নাকি সে পুরা অনেকটাই নর্মাল, খুব ভদ্র মতো তার সাথে কথা বলতেছে সালাম দিয়ে এটা সেটা। তো বলতে তুমি এরকম করো কেন? তো ওইখান থেকে বলতেছে যে না আমি তো ওরকম করি না, আমি কোথাও আমাকে খামা কাটতে রাখছে এখানে। তো উনিও বেশ কনফিউজ হয়ে যায়। তো যখন ওনা চলে যাচ্ছে গেট দিয়ে, তখন নাকি গেটটা যখন লাগাই দিছে, তখন নাকি পিছন থেকে শুনে একটা গালি দিছে, ওই বাবার ফ্রেন্ডকে গালি দিছে। তো উনি তখন বোঝে ব্যাপারটা। উনি ওর বাবাকে বলে যে দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমার ছেলেকে কেউ কোনো কিছু করছে বা কোন রকম পজেসড হয়েছে তোমার ছেলে, এটা নর্মাল না। মানে এই ধরনের আচরণ গুলা তখনই হয় মানুষের ভেতরে যখন সে পজেসড হয় বা তাকে কেউ মানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে আর কি, তখন হয়। তখন বলে যে আমি এখন কি করতে পারি? বলে যে তুমি অমুক জায়গার একটা পীর সাহেব, মানে যার কথা বলছে ইনি ঢাকা শহরে বেশ রিনাউন্ড ছিলেন, এখন মানে ওটা বলার প্রয়োজন দিচ্ছি না। একজনের কথা বলে যে ওখানে যাও, ওখানে যে তুমি কথা বলো, দেখো কিছু একটা উনি সলিউশন দিবে আর কি।
তো উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে ওরকম ওখানে যায় ওর হুম। বাবা, যে এরকম মানে আপনার সময় করে পীর সাহেবের সাথে দেখা হয় না একটা সময় দেখা হয়। তো পীর সাহেব দেখার পরই বলতেছে যে ছেলের নাম ছবি টবি দেখি বলতেছে আপনার ছেলেকে কেউ কিছু করছে। আচ্ছা। আমি আপনাকে বলতাম যে আমি খুব লজিক্যাল চিকিৎসা দিই, আমি বলতাম যে আপনাকে ডাক্তার দেখান বা সামথিং, বাট আমার মনে হয় আপনার ছেলে করছে বিকজ অফ যেসব লক্ষণ শুনলাম প্লাস আপনার ছবি দেখে আমি যা বুঝতেছি তাকে কিছু করা হয়েছে। তাকে আপনি আমার কাছে নিয়ে আসেন। তো সম্ভবত আনতে পারবেন না, সে আসতে চাইবে না। আর যদি মানে সে মানে আর কি না আসে, তাহলে আমি সাধারণত যাই না এখান থেকে বাইরে, যেহেতু আমি এই রুকিয়া কাজগুলো করি সাধারণত আমার মানে যাওয়া হয় না, এখান থেকে বেরোনো হয় না। এটা আমার জন্য একটু বাজে ব্যাপার। বাট যদি একান্তই না পারেন তখন আমি আপনার বাসা যাব। আচ্ছা। তো জামিলের বাবা অনেকভাবে ট্রাই করে ছেলেকে, বললো যে তুমি আমার সাথে চলো, যদিও তাকে বাইরে নিয়ে যাওয়াই তখন খুব বিপজ্জনক ছিল। কারণ বাসার থেকে পুরোপুরি সে একটা ইনসাইন টাইপের মানুষ হয়ে গেছিল, মানে নষ্ট বড় চুলটুল বড় বাজা দেখতে পাগল 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 পাগল। হ্যাঁ, তো তাকে বাসায় নিয়ে যাওয়া, তো ওর আব্বা অনেক কথা বলে ওর মার সাথে লাস্টে আলাপ করে ওই পীর সাহেবের কাছে মাকে নিয়ে যায়। তো ওর মা যে রিকোয়েস্ট করে যে আপনি একটু চলেন, আমার ছেলের খুব খারাপ অবস্থা, কান্নাকাটি করে। তো পীর সাহেব শেষ পর্যন্ত ওদের বাসায় আসে। তো ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু জামিল পরবর্তীতে শুনছে, মানে হি ক্যান নট রিমেম্বার দ্যাট টাইম, সে কিন্তু ওই টাইমটা মনে করতে পারে না এখন। ঠিক আছে, সেগুলো তার শোনা কথা তার মানুষের কাছ থেকে। তো সে বলতেছে যে যখন পীর সাহেব আমাদের বাসায় আসছে, সে নাকি উদ্ভ্রান্তের মতো আচরণ করা শুরু করছে নিচ থেকে, মানে পীর সাহেব নিচে সে উপরে, তখনই নাকি উদ্ভ্রান্তের মতো আচরণ করা শুরু করছে। মানে আপনার এই লাথি মারে, চিল্লায়, গর্জন করে, হ্যাঁ, মানে লাইক স্প্লিট ভয়েস হয়ে গেছে তার, এরকম টাইপ অফ থিংস। লাইক বাজে একটা মানে আচরণ, মানে মনে হচ্ছে যে দুইজন মানুষ কথা বলে, এই ধরনের একটা ব্যাপার। তো পীর সাহেবকে উপরে নিয়ে আসছে। পীর সাহেব আসার পরে ওদের বাসায় নিয়ে আসলো, আসার পরে ওদের যে ওর রুমে নিয়ে যাওয়ার জন্য গেট খুলে দেয় আর কি। তো ও ঢোকার পর নাকি পীর সাহেবকে দেখি সে অকথ্য ভাষা গালাগালি শুরু করছে। আচ্ছা। এটা সেটা এটা বলার পর পীর সাহেব কিছু দোয়া টোয়া পড়ে তাকে বসেছে, বসার কথা বলছে। অনেকক্ষণ তাদের মধ্যে এক ধরনের তর্ক হয় রাসেল ভাই। তর্কটা সাধারণত আমরা অনেক সময় মুভিতেও দেখি, ইংলিশ ছবিতেও যখন দেখায় যে আপনার কোন রকম এক্সোসিজম হয় তখন হয়। But এই ধরনের জিনিসটা খুবই ন্যাচারাল জিনিস, এটাকে জানি কেউ সিনেমেটিক না ভাবে। কারণ অ্যাকচুয়ালি জিন সম্প্রদায় কিন্তু অ্যাকচুয়ালি তারা ইন্টেলিজেন্ট হলেও তাদের মাঝে কিন্তু Exist করে তারা, হ্যাঁ। এবং তাদের ইন্টেলিজেন্স থাকলেও তারা কিন্তু আমাদের সাথে থেকে লজিকে দুর্বল। ও আসলেও? হ্যাঁ, এবং যত রুকিয়া হয় যারা মুসলিমরাই বেশি করে, এখন ইংল্যান্ডে মুসলিম যারা হুজুর আছে ওনারা বেশি করে, কিছু চার্চের ফাদাররাও করেন। তাদের মূল ব্যাপারটাই থাকে ওই এভিল এন্টিটিটাকে বোঝানো যে দিস ইজ নট ইউর প্লেস, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, এখানে আসছো কেন, এটা তোমার জায়গা না। তোমাকে বিভিন্ন জায়গায় না আছে, এবং বিভিন্ন রেফারেন্স দেওয়া হয়, তখন বিভিন্ন পবিত্র গ্রন্থের থেকে রেফারেন্স দেওয়া হয় যে তোমাকে এখানে আসতে না করা হয়েছে, বা তোমার এটা জায়গা না, কেন আসছো, এবং কথাটা বের করে নিয়ে আসে। এবং এরকম একটা ডিবেটের মাধ্যমে কিন্তু ওইটা বলে ফেলে তাকে, বুঝছেন, যে ওই ইসের ভেতর থেকে যে আমাকে পাঠানো হয়েছে, আমি এখানে আসতে চাই না, বাট এটা আমার কাজ না, আমাকে পাঠানো হয়েছে, এবং আমাকে যেহেতু জব অ্যাসাইন করা হয়েছে ওকে শেষ, মানে ওকে এরকম তিলে তিলে শেষ করার জন্য আমি এটা করেই ছাড়বো। তো যাই হোক, তো ওনাকে ওই যিনি পীর সাহেব উনি কনভিন্স করেন যে তুমি এটা পারবা না, এবং তাকে ওই সময়ের জন্য তাকে ওখান থেকে তার মধ্যে থেকে স্প্লিট করে দেয়, সরায় দিয়ে তাকে কিছু তাবিজ দেয়, মানে কিছু লেখা টাখা, মানে দোয়া লেখা, এগুলো বলে পানি টানি করে খায়, বিভিন্ন রকম জিনিসপত্র দেয় আর কি। বলে যেটা আর একটা তালিজমান দিয়ে বলে যে এটা সবসময় তার সাথে রাখতে হবে, এবং আপনার ছেলেকে সবসময় আপনারা দোয়া পড়বেন, এবং সবসময় আপনারা প্রত্যেক ওয়াক্তে যখন নামাজ পড়বেন ছেলের রুমে আসবেন, মানে আপনারা আয়াতুল কুরসি পড়বেন, ফু দিবেন, এবং তাকে সবসময় এভাবে ট্রিট করবেন, এটা নিয়ম। এবং আরো কিছু তাদের প্রসিজার বলে দেয় যে এই কাজগুলো করতে হবে, এবং এরপর থেকে তারা ওই ট্রিটমেন্টটা শুরু করে। এবং আজব ব্যাপার রাসেল ভাই, যে যেদিন ওই পীর সাহেব তাকে ঝেড়ে গেছে ওই দিন সে একটা লম্বা ঘুম দেয়, ঘুম দিয়ে পরদিন সকাল থেকে না সে পুরাপুরি বলে যে তার কিছুই মনে নেই তার আগের দিনের কথা, সে এতদিন কি হয়েছে, তার চুল দাড়ি কেমনে লম্বা হয়েছে, হি ক্যান নট রিকল এনিথিং। আচ্ছা। এবং তার এগুলো সব নখটা কাটা হয়। তো যখন তাকে পরবর্তী জিজ্ঞেস করে জিনিসগুলা কি, তুমি কি এরকম হয়েছিল কেন, সে ভাষা কিছু জিনিস মনে করতে পারে। আচ্ছা। সেটা হচ্ছে যে সে ধরেন যে ঘুমায় আছে, তাকে মানে কেউ এসে জানলা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো বাইরে, কিন্তু ওই যে লোহার গ্রিল এটার জন্য পারতো না। তারপর তাকে আরো কিছু জিনিস দেখাতো, মানে একটা আদৌ ওয়ার্ল্ড দেখাতো যে ওয়ার্ল্ডটা সে কখনো দেখেনি। আচ্ছা। এরকম কিছু ওয়ার্ল্ড দেখাতো।
এবং আরো কিছু আজে বাজে মানে জিনিস সে দেখতো, যেটা ধরেন ওই যে বিভৎস চেহারা, তারপর মানে এই ধরনের মানে ডিলিউশনের মধ্যে ওকে নিয়ে যেত সবসময়। ঠিক আছে, এবং মানে এই মানে ব্যাপারগুলোর মধ্যে যে সে যেত সেগুলো ভাষা সে মনে করতে পারে, বাট সবকিছু মনে করতে পারে না। তো ওই পীর সাহেব যেটা করছিল, তাদের বাসার যে বারান্দা গাছের গোড়ার থেকে অনেকগুলো তাবিজ বের করছিল, এবং ওই ছেলের রুমের থেকে একটা চামড়া বের করে নিয়ে আসছিল পরবর্তীতে। চামড়াটা কোনো মানে পশুর মতো আর কি চামড়া, অ্যান্ড মানে এটা কোন পশুর চামড়া নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি। এটা ডিফারেন্ট, টেক্সচারটাই ডিফারেন্ট ছিল। এবং এটা দেখা বলছিল যে এগুলো আপনার ছেলেকে দিয়ে ক্ষতি করা হয়েছে, এবং আপনার ছেলেকে মানে শেষ করে দিতে চাইছিল এরা, যাতে আপনার পরবর্তী বংশধর না থাকে বা কিছু একটা, অ্যান্ড থিংস লাইক দ্যাট। আর ব্ল্যাক ম্যাজিকের কথা উনি বলছে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয় যেটা করা হয় যে কোনো একজন যে করতেছে সে সিম্পলি ল এর বাইরে যে মানে রিলিজিয়াস ল যেটা কোনো কিছু না মেনে করছে, কোনো কিছু না মেনে অপোজিট যেটা নাকি ইভেল, যেটা শয়তানকে তারা করতেছে, এবং শয়তান যে কোনো একটা জিনকে চালান করে দিতেছে কাজগুলো করার জন্য। জিন বা ডিমন, অনেকে ডিমন হিসেবে জানেন, অনেকে জিন, তাদেরকে চালান করে দিতেছে, এবং সে তার কাজটাই হচ্ছে অ্যাসাইন থাকে যে একে একদম শেষ করে দেওয়া বিভিন্ন ভাবে। ওকে, সো বাবু ভাই, আমরা আপনার কাছে আবারও মানে ওয়েলকাম ব্যাক টু ইউ এগেন, এবং আর একটা স্টোরি ইনশাআল্লাহ আমরা শুনবো। সেটা কি ব্ল্যাক ম্যাজিক হবে না ডিফারেন্ট কোনো স্টোরি হবে? ডিফারেন্ট, ইটস আপ টু ইউ। বাট আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। এখন আমরা ছোট ব্রেক নেবো। ব্রেকের আগে আমি একটা খবর দিব। সেই খবরটা হচ্ছে যে ঈদের আমেজটা এখনো যেন থেকে যায়, এই জন্য পিৎজা ইন আপনাদের দিচ্ছে সালামি অফার, এবং where you will get any large pizza at 699 টাকা, অর্থাৎ 699 টাকা, এবং মিডিয়াম সাইজ পিৎজা আপনি পাবেন মাত্র 449 টাকায়, এবং এখানে ব্র্যাট এক্সক্লুডেড। এবং এই অফার চলবে টিল 20th জুলাই, অর্থাৎ এই মাসের 20 তারিখ পর্যন্ত। এবং পিৎজা ইনের উত্তরা, গুলশান, বনানী, ধানমন্ডি, পুলিশ প্লাজা এবং মিরপুরের যে কোনো আউটলেটে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই মেইন আউটলেটগুলো ছাড়াও কিন্তু আরেকটা সারপ্রাইজ আউটলেট আছে। অলরেডি যারা ফেসবুক থেকে জেনে গেছেন তারা তো জেনেছেনই। আই এম শিওর যে আপনারা এক্সাইটেড এটা নিয়ে, যারা জানেন, এবং যারা জানেন না তারা অনেক বেশি কিউরিয়াস যে কি হচ্ছে না হচ্ছে, কোথায় আবার নতুন একটা আউটলেট খুললো। অ্যান্ড ফর মোর ডিটেলস আপনারা ভিজিট করুন পিৎজা ইনের অফিসিয়াল ফেসবুক পেজ, উইচ ইজ আচ্ছা মানে আপনার ফেসবুকে পেয়ে যাবেন এটা। অ্যান্ড পিৎজা ইনে চলে যান আপনারা। আমি অবশ্য চাই যে আপনারা জানেন এবং ভিজিট করেন, কিন্তু এখানে ছোট্ট গল্প আছে। এটা তো ইনফরমেশন অফিস আমাকে বলেছে, আমি বললাম। আমার যেটা সবচেয়ে মানে মজার এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে যে আমি এই আউটলেটের কথা এটা কিন্তু আমি জানি, এবং আমি জানি কিভাবে সেটা আমি বলি। এটা মানে খুবই অদ্ভুত একটা ঘটনা। সেটা হচ্ছে আমি আমার ফ্যামিলি নিয়ে আজকে বিকালবেলায় গিয়েছিলাম, সন্ধ্যায় গিয়েছিলাম। আমি টাইমটা দেখে রেখেছি, আর এটা কতটা মানে মজার, আমি টাইমটা দেখে রেখেছি যে ঘড়ি দেখলাম যে এই মুহূর্তে আমি জানলাম এটা, তখন আমি পিৎজা ইনে আছি এবং টেবিলে বসে পিৎজা খাচ্ছি, এবং তখন বাজে 8:11, ঠিক এখানে আসার আগে অ্যান্ড তখনই আমি জানলাম এটা আমি ওদের কাছ থেকে যে এই আউটলেটটা হলো। তো আমি দুভাবে জানি, একটা হচ্ছে অফিস থেকে জানি, একটা হচ্ছে ওভাবে জানি, আর ওয়েবসাইটেও দেওয়া আছে, অর্থাৎ ফেসবুকেও দেওয়া আছে। তো আমি ব্রেকের পরে ফিরে এসে আপনাকে জানিয়ে দেবো যে কোথায় সেই আউটলেটটা আছে। অ্যান্ড এখন যেটা করবো সেটা হচ্ছে ছোট বিরতি নেবো, এবং বিরতির পরে আরো সব ঘটনাগুলো শুনবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। বলছি না, একটা জায়গাতে যাই, একটা কবিরাজের কাছে, সে একটা সলিউশন দেয়। সলিউশন বলতে একটা নিম পাতা রস বা সামথিং লাইক দ্যাট একটা কিছু দেয়, আর এর ভিতর কিছু করে ফু দেয়। ওইটা খাওয়ার পর আল্লাহর রহমতে উনি এখন মানে আমার ফ্রেন্ড এখন ঠিক আছে, যদিও তার সাথে কিছু কিছু ছোটখাটো ঘটনা ঘটে, বাট এই টাইপের ঘটনা ঘটেনি। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা বাবু ভাইয়ের কাছে যাবো, তবে তার আগে আমরা দেখছি বেশ কিছু আমাদেরকে এখানে অনেকে লিখছেন সারা সপ্তাহ এই দিনটার জন্য অপেক্ষায় থাকে। লিখেছেন আরিয়ান, অর্ণব, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সাথে দেখতে পাচ্ছি যে আমার সাথে আছেন তৌকির আহমেদ, এবং আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমরান খান, এবং তিনি মুন্সিগঞ্জ থেকে শুনছেন। বিশ্বজিৎ কর্মকার আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি ফাহিম, এছাড়াও মোহাম্মদ সাইফ আমাদের সঙ্গে আছেন। নুসরাত শিমুল আমাদের সঙ্গে আছেন, অনেক দিন পর ভূত এফএম শুনছেন। ওয়েলকাম ব্যাক নুসরাত, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে আবারও পাবো। তৌসিফ আমাদের সঙ্গে আছেন, তৌসিফ মাহমুদ, এবং আমাদের সঙ্গে আছেন স্বাধীন, এছাড়াও
কাজী রাজন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হৃদয় খান, এবং আছে প্রথম তিনি লাইভ দেখছেন। অ্যান্ড আমাদেরকে দেখতে পাচ্ছি যে অচিনপুরের রাজপুত্র আমাদেরকে দেখেছেন। আমাদের সাথে তৌসিফ আকাশ আমাদের সঙ্গে আছেন নূর আলম শান্ত, এছাড়া আমাদের সঙ্গে আছেন নাহিদ ইসলাম, আমাদের সঙ্গে আছেন এমডি সাকিব, এছাড়াও আমাদের রায়ান ফেরদৌস আমাদের সঙ্গে আছেন, হাফিজুর রহমান আমাদের সঙ্গে আছেন, মারুফ হাসান আমাদের সঙ্গে আছেন, এমডি আসাদুল ইসলাম স্মিথ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এ আর বাবু সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা অনেকের কাছ থেকে কথা শুনি যে আমরা একটা ঘটনার পরে একটু টাইম দিলে তারপরে নেক্সট ঘটনায় গেলে আপনাদের সুবিধা হয়, মানে একটা ঘটনার রেশ থাকতে মানে ওইটা নিয়ে একটু আলোচনা করলেও বেটার হয়। তো আপনারা অবশ্যই সেই ব্যাপার নিয়ে কিন্তু যে ঘটনাটা হয়ে যায় সেই ঘটনাটা হওয়ার সময় আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন, আপনারা সেই সম্পর্কে জানতে চাইতে পারেন। এটা কিন্তু আগে খুব বেশি হতো, আশা করছি এখনো হবে, সেটা নিয়ে কথা বলতে পারি। যেমন বাবা আপনার যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা বললেন, এই যে এই ভদ্রলোককে যে কষ্ট দেয়া, এবং দেখা যায় যে ব্ল্যাক ম্যাজিকের প্রত্যেকটার পেছনে একটা অসৎ উদ্দেশ্য থাকে, তাই না? মানে ব্ল্যাক ম্যাজিক কখনো কি সৎ উদ্দেশ্যে কখনো হয়েছে, এরকম শুনেছেন কখনো? এই তো ব্ল্যাক, সেটাই ব্ল্যাক অ্যাকচুয়ালি ব্ল্যাক ইজ নট ইন এ গুড সেন্স। মানে আসলে ব্ল্যাকটা এখানে বলা হচ্ছে যে কালো জাদু, মানে যেটা একদম মানে কোনো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা নেই আর কি। এবং সবচেয়ে বড় কথা যে দুজনেরই সমান ক্ষতি হয় এটাতে, যিনি সাফার করেন তার তো ক্ষতি হয়। আমার মেজ মামা একজনের সাথে দেখা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে। তো সেই লোক আপনার মনসা দেবীর মন্দিরে বসে সবসময় সাধনা করতো আর কি। তো সেই লোক আমার মামাকে বলেছিল যে এটা করলে তো জীবন শেষ, এবং তিনি কয়েকজন ব্যক্তির নাম বলছিলেন আমার মামাকে যে এরকম কিছু ম্যাজিশিয়ান আছে যাকে বাংলাদেশে অনেকে চিনে। আচ্ছা, তো সেগুলো আমি বলবো না, আমার মামাকে বলেছিল যে এরা সবাই মৃত্যুর পর তাদের চেহারা বাদরের মতো হয়ে যাবে। এটা হচ্ছে তার কথা। এবং সে আমার মামাকে দেখাইছিল তার মুখ বের করে, পুরো মুখের ভেতরটা কালো হয়ে গেছে। তো বলতেছে আমি ব্ল্যাক ম্যাজিক করতে করতে আমার মুখের মধ্যে এরকম কালো হয়েছে, এবং আমি জানি আমার স্থান কোথায়। কিন্তু আচ্ছা, তার মানে এখান থেকে ফেরার কোনো উপায় আসলে অবশ্যই না। এখন এটা তো ধরেন যে সৃষ্টিকর্তা পরম করুণাময়, উনি যদি কাউকে মাফ করে দেয়, কার ক্ষমা কাকে কখন করে আল্লাহ জানে, আমরা জানি না। আমি বলছি সেটা তো হতেই পারে, সেটা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের ইচ্ছা। আমি বলছি যে কেউ যদি ফিরতে চান তাহলে সুস্থভাবে ফেরাটা না হয়ে সম্ভব না। মাফ পেলেন কি না পেলেন সেটা আমরা বলতে পারি না। এটা থেকে সবচেয়ে সুন্দর ভাবে আমরা দেখতে পাই যে একটা আপনার গ্রাফিক নোভেল থেকে এসেছিল গোস্ট রাইডার মুভি। একদম, সেটাই কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে, নিকোলাস কেজের ছবি, রাইট, খুব সুন্দর করে দেখানো হয়েছে। There's no way back। একদম জনি ডেপের একটা ছবি ছিল নাইন্থ গেট, রাইট, শেষে দেখায় যে the whole thing is like a deception। একদম সত্যি তাই, এবং এটা হচ্ছে মানে একদম মানে কোনো এটাতে কোনো এক্সিট নাই আর কি। হ্যাঁ, মানে একদম এখানে একদম গেলেন তো আটকায় গেলাম, এরকম একটা ব্যাপার। সো আমরা এই ব্ল্যাক ম্যাজিক জিনিস বলি সংক্রান্ত যে আপনার আমাদের সাথে মূল ক্লাসটা উই হিউম্যান বিং এর সাথে মূল ক্লাসটা হচ্ছে শয়তান ইবলিস, এন্ড হি ইজ এ জিন, হি ইজ দ্য লিডার অফ দ্য জিন। জিন না, তাদের সবচেয়ে মানে খারাপটা, জিনের মধ্যে ভালো কাইন্ড আছে, সবচেয়ে খারাপটা হচ্ছে ওই ইবলিস এবং ইবলিসের ফলোয়ার্স। ওরা কিন্তু পসিবলি ওরা কখনোই মানুষকে পছন্দ করেনি, এবং সৃষ্টির শুরুতে আদম আলাইহিস সালামকে সে হিংসা করছে, পছন্দ এবং অমান্য করেছে, অমান্য করছে, মানুষকে হিংসা করছে, তার শুরু। তো সে কখনোই কিন্তু মানুষের ভালো চাইবে না। সে যদি মনে করে যে আমি ব্ল্যাক ম্যাজিক করে আই উড গেট সামথিং আউট অফ হিম, দ্যাটস নট পসিবল, বিকজ ডিসেপশন, বড় ডিসেপশন তার জন্য। এটাই। সো আমরা এই ব্ল্যাক ম্যাজিকে যেহেতু এত কথা হচ্ছে, ছোট্ট আরেকটা ব্ল্যাক ম্যাজিক ঘটনা শুনতে পারবো? আমাদের হাতে বেশ কিছু সময় আছে, আমরা শুনে কিন্তু এটা খুব ছোট ঘটনা রাসেল ভাই। আমি জানতাম যে আমাদের অনেক আগে শুনেছিলাম আর কি আমাদের এক খালার কাছে যে ওই সে যেখানে থাকতো গ্রাম্য অঞ্চল, এবং সে মানুষকে দিত আপনার ওই যে টোটকা দিত আর কি গ্রামে বসে, এবং এই টোটকাটা সে ভালোভাবে দিত না, মানে ওই যে নামাজ কালাম পড়ে যে দেয় মানুষ একটু দোয়া দেয় এটাতে, এটা না, সে দেখা যেত যে কাউকে মানে বিভিন্ন পন্থা বলে দিত, হ্যাঁ এটা করো, অমুক জায়গায় এটা ছিটায় আসো, অমুক জায়গায়, মানে এরকম করতো আর কি। এবং এই কারণে কিন্তু সেই মানুষটাকে সবাই ভয় পেত ওই জায়গায়। হ্যাঁ, তো সে থাকতো যেখানে, সে পাশেও কেউ থাকতো না আর কি। তো জিনিসটা বাসাটা ছিল তার একজন, তার কাছাকাছি যে নেইবার সবচেয়ে, তার বাসাটা আনলাকিলি হয়ে গেছিল যে তার মানে একদম মানে একটা বেড়ার পর একটু জায়গা, তারপরই বাসা। আচ্ছা, তো হয় কি
এবং সে অনেক ওই রাতের বেলা এটা সেটা করতো, গান গাইতো কিরকম সুরে, হ্যাঁ, এবং মানে অনেক উদ্ভট উদ্ভট জিনিস করতো যেটা নাকি মানুষের কাছে খুব ভালো না, এবং পাশের বাসায় যে থাকতো সেটাও লাইক করতো না। সে কষ্ট করে থাকতো, সেও গরিব মানুষ, তার থাকার জায়গা নেই, ওখানে থাকতে হবে। তো একদিন সে এরকম দেখে রাতের বেলা আপনার ওই করতেছে, ওই বাসার থেকে, পাশের বাসার থেকে খুব মানে বিলাপের মতো শব্দে সাউন্ড করতেছে, কানতেছে, হ্যাঁ, মানে খুব মানে রিডিকুলাস, মানে বিড়াল যেরকম আপনার রাতে গভীর রাতে অনেক সময় কান্দে যেরকম হয় সেরকম। এখন গ্রামে কিন্তু এই 7টা 8টা যখন বাজে, মানে তখনকার সময় আমি আমি যখন শুনছি তখন আমি ধরেন মানে আমার বয়স 12-13 বছর এরকম হবে। তো ইটস মিন লাইক লট অফ টাইম, লাইক মোর দেন এ ডিকেড। তো সেই সময় আপনার এরকম মানে গ্রামে রাত হয়ে যেত, তো এরকম যখন শব্দ শুনতেছে পাশের বাসার সে মানুষটা, সে আর ভয় যায় নাই, বুঝছেন, সে দেখতেছে কি করতেছে, আজকে এরকম ঘুমা ঘুমা কানতেছে কেন, এই সেই, আবার বলতেছে আয় আমাকে নিয়ে যা, কি কি বলতেছে এরকম কিছু। তো সে চুপ করে আছে। পরদিন সকালবেলা আপনার আসছে, ওই মানুষজন আসছে, সে বলতেছে, তাকে বলতেছে যে তোমার বাসার পাশের যে এই মহিলাটা ছিল, তাকে যে এখানে বাসায় পাওয়া যায় নাই, তাকে মনে হয় কে ছিঁড়ে খুঁড়ে ফেলছে। আচ্ছা, কোথায় ছিঁড়ে করে ফেলছে? আমি তো রাত্রেবেলা তার অনেক শব্দ শুনতে পাচ্ছি। তুমি যাও নাই কেন? বলে যে আমি যাই নাই কারণ সে ভয় লাগে তারা দেখলে, আমি কখনো তার পথ মারাই না। তাকে তো ওখানে ওই যে বিলের কাছে পাওয়া গেছে, আচ্ছা, এরকম ছেঁড়া করা অবস্থায়, মনে হয় যে তাকে ছিঁড়ে ফেলছে কেউ, এরকম একটা বিচ্ছিরি অবস্থা। আচ্ছা, তো সে শুনে মানে বেশ গায়ে কাটা লাগছে যে এরকম আমি তার আওয়াজ শুনলাম আর কখন ছিল্ল করলো। তো নেক্সট দিনও দ্য ফলোইং ডেতে সে এরকম সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়েছে, রাতের বেলা এরকম করেছে, সে যখন শুতে গেছে সে শুনতেছে আবার ওই পাশের থেকে ওরকম মানে ওরকম শব্দ আসতেছে, এবং রাত যত গভীর হচ্ছে এরকম শব্দ বাড়তেছে, কান্নাকাটি বা ওরকম করে একটা শব্দ এটা বাড়তেছে। এবং একটা সময় সে দেখে যে তার যে ঘরের যে দরজা, সে চুপচাপ শুয়েছিল রাসেল ভাই একটা চোখের ভেতরে, সে দেখতেছে তার ঘরের দরজার ভেতরে মনে হচ্ছে একটা মহিলার অবয়ব, হ্যাঁ, মহিলার অবয়ব। তো ঢুকে সে ওই আপনার ওর তার সামনে আসতেছে আর কি, এসে বলতেছে যে আমার অনেক যন্ত্রণা, আমারে বাঁচা, আমারে বাঁচা, এরকম বলতেছে। তো সে যে শুয়েছিল সে ভয় আপনার চিৎকার করে দোয়া পড়ে উঠছে, দোয়া পড়ে লাফতে উঠে গেছে, উঠে দেখতেছে যে আর কিছু নাই, আচ্ছা শব্দটা নেই। তো উনি আপনার ওখান থেকে কোনো মতে রাত পার করছে, পার করে পরের দিন ওখানকার যে মুরব্বী আছে তাদেরকে বলছে ডেকে যে এরকম আমি এরকম রাতে দেখলাম ও নাকি মরে গেছে, ওকে কি করছে এই সেখানটা। তখন ওই মুরব্বী বলতেছে যে ওর সাথে কিছু ছিল, খারাপ কিছু, ও তো এগুলো করতো এবং ওকে এসে জ্বালায়, সেগুলা এসে তোমার এখানে জ্বালায় দিতে, তুমি তোমার বাসা থেকে বন্ধ করে দাও। তো তখন উনি গ্রামের হুজুর এনে ওনার বাসাটাকে বন্ধ করে দেয়। আর ওই যে নাকি থাকতো যে এগুলা করতো, সেই মহিলার বাসাটা আপনার পরবর্তীতে ওই তার কোনো ওয়ারিশ না পেয়ে মনে হয় কেউ করে নেয় আর কি, ডিফারেন্ট ভাবে করে ফেলে। ওকে, সো এটা হচ্ছে স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই। আমরা উইল গেট ব্যাক টু ইউ আবার যদি সম্ভব হয়। এখন আর কিছু তো বিরতিতে যাবো আমরা, এবং আমরা বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। এবং আমরা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলছি। আপনাদের যদি এরকম ফ্যামিলিতে কেউ ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত বা কেউ যদি সাফারার থাকে বা কেউ যদি ব্ল্যাক ম্যাজিকের সাথে কোনোভাবে রিলেটেড থাকে, ডেফিনেটলি আমাদেরকে জানাতে পারেন। এবং কিভাবে জানাবেন? আমাদেরকে আপনারা ইমেল করে সেই ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhwtfm@radio4.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের ফেসবুক পেজ আছে, এবং এই ফেসবুক পেজে দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু সরাসরি কমিউনিকেট করতে পারেন এবং চাইলে আমাদের সাথে কথাও বলতে পারেন। আপনাদের যেটা করতে হবে সেটা চলে যেতে হবে www.facebook.com/radio.40 অথবা www.facebook.com/bhutfm.russell, যেখানে আমাদের একটা পোস্ট আছে যে, এবং আমরা কিছুক্ষণ আগে লাইভে ছিলাম আমাদের শো শুরু করার কিছুক্ষণ আগে। সো সেই লাইভ ভিডিওটা আপনারা সেখানে দেখতে পারবেন। আশা করছি আপনাদের সঙ্গে কথা হবে এবং আপনার সাথে চাইলে আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তার সাথে ফোনে কথা বলতে চাই। আমরা ছোট্ট বিরতি আছি, বিরতির পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন ফর রেডিও 40 and don't stop the 40. Bhoot FM tonight.
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও 48.4 FM। আর আমরা আমার কাছে একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি পড়তে চাই। আমি না একদম মানে জাস্ট এই ঘটনাটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আহ, ঘটনাটা পড়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে খুলনা থেকে আমাদের একজন লিসনার এটা পাঠিয়েছেন। তো তিনি যেভাবে লিখেছেন সেভাবে আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সকল লিসনারদের সালাম জানাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমি আনাম, খুলনা বানরগাতি বাজার এস কলেজ রোডে থাকি। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা নিউ ইয়র্কের একটি ভিলেজে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি এক্স্যাক্টলি স্থানটার নাম উল্লেখ করলাম না। ঘটনাটি শেয়ার করেন আমাদের সাথে আমার ছোট আন্টি, যিনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন। তিনি এই ঘটনাটি ওখানকার এক স্থানীয় নেইবারের কাছ থেকে কালেক্ট করেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 1963 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি দুটি যমজ মেয়েকে নিয়ে নিউ ইয়র্কের একটি ভিলেজের কোন একটা স্থানে বিশাল কটেজ ছিল, যেখানে এক মহিলা তার দুই মেয়েকে নিয়ে থাকতো। তার হাজব্যান্ড ও দুই মেয়ের জন্মের 1 মাস আগেই মারা যান, ফলে মহিলার উপর প্রচন্ড মানসিক চাপ আসে। তারপর দুই মেয়ে জন্ম নেয়। একজনের নাম লুজিয়া, আরেকজনের নাম লুফোজা। তাদের জন্ম একটু অস্বাভাবিক ছিল, যেমন তারা জন্ম থেকেই বোবা, তারা কথা বলতে পারতো না, এবং তাদের অন্যদের থেকে তারা একটু ডিফারেন্ট ছিল। তাদের খেলাধুলার ধরনও ছিল ভিন্ন রকমের, খুব অদ্ভুত ধরনের সব খেলা খেলতো। যেমন করিডোরের গ্রিলে ধরে উল্টো হয়ে ঝুলতো, তারপর তারা কটেজের ছাদের রেলিং এর উপর থেকে নিচের দিকে পা ঝুলিয়ে পুতুল, বিড়াল এইসব কোলে নিয়ে বসে থাকতো। তারা বেশ অদ্ভুত রকমের পুতুল তৈরি করত, যা একদম ভিন্ন ধরনের ছিল। এভাবে 6 বছর কেটে যায়। তারা একটু বুঝতে শেখে, তখন তাদের সাথে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে যায়। তারা দুই বোন লুজিয়া এবং লুফোজা, এদের মধ্যে দুর্ঘটনাবশত লুফোজা মারা যায়। তারপর থেকে ওই কটেজে নানান ধরনের অদ্ভুত সব ঘটনা শুরু হয়। লুফোজার মৃত্যু ছিল একদম অস্বাভাবিক। তারা দুই বোন তাদের কটেজের ছাদে খেলার সময় লুফোজা সেই ছাদ থেকে নিচে পড়ে যায় এবং একটা ত্রিশূল টাইপের কিছু একটার ওপরে পড়ে, যা তার শরীরে বিদ্ধ হয় এবং সে মারা যায়। এই থেকে তাদের মা আর মানসিক চাপ সহ্য করতে না পেরে মেমোরি লস করেন। আর তার বোন লুজিয়া তার পর থেকে সবসময় আপসেট থাকতো, কেননা তার একটাই খেলার সাথী এবং একটাই বন্ধু ছিল তার বোন। কিন্তু ঘটনা এর পর থেকে শুরু হয়। তাদের বাসায় যে দারোয়ান ছিল, তিনি প্রায় অদ্ভুত জিনিস দেখতে পেতেন। তিনি দেখতে পেতেন তাদের সেই দুই বোনকে একসাথে খেলা করতে, প্রায় দেখতে পেতেন, এবং করিডোরে তারা উল্টা হয়ে ঝুলতো। দুই বোনকে দেখতে খুব ভয়ানক লাগতো। তাদের পা দুটো থাকতো ওপরের দিকে এবং মাথা থাকতো নিচের দিকে, এবং চুলগুলো সব নিচের ফ্লোরে থাকতো। এছাড়াও তিনি শুনতে পেতেন তাদের মা তাদের দুই বোনের নাম ধরে ডাকতেন। এই সব দেখে দারোয়ান খুব অবাক হতো এবং সে খুব ভয় পেত, এবং তারপর সে ওইখান থেকে বেশি দিন ডিউটিতে ছিল না এবং ডিউটি ছেড়ে সে চলে যায়। এবং লুফোজার মৃত্যুর 3 বছর পর, মানে লুফোজার 9 বছর যখন হয়, তখন ঘটনাটি আরো অদ্ভুত হয়ে ওঠে। সেই একই মর্মান্তিক ঘটনা ঘটে যা ঘটেছিল তার বোন লুফোজার সাথে। লুজিয়াও একই স্থানে একইভাবে একই ওই ত্রিশূল আকৃতি জিনিসটির উপরে পড়ে প্রাণ হারায়। এই কিছুদিন পরে হঠাৎ করে তাদের মা কটেজ থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না, এবং সে আজ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে কোথায় গেছে, কিভাবে গেছে, তাও কেউ জানে না। এবং এরপর থেকে কটেজে আর কেউ যেতে পারতো না। কেউ গেলেও তারা বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পেত। কেউ যেন ঘরের ভেতর থেকে দৌড় দিল, কিন্তু কিছু দেখতে পেত না।
বিড়ালের আওয়াজ শুনতে পেত, কিন্তু কোনো বিড়ালকেই দেখতে পেত না। তারপর সেই করিডোরের গ্রিলের আওয়াজ শুনতে পেত, মনে হতো কেউ যেন শক্ত কিছু একটা আঘাত করছে। এছাড়াও সব থেকে অদ্ভুত যে ঘটনাটা ঘটতো সেটা হলো যে অনেকেই দেখতে পেত যে ত্রিশূলে তাদের মৃত্যু হয়েছিল, তার কাছ থেকে ত্রিশূলটি তারপর থেকে কেঁপে কেঁপে উঠতো। এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম তারা ফেস করতো। ওইখানে কেউ যাওয়ার সাহস পেত না। এরপর থেকে সরকারিভাবে স্থানটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এই ঘটনাটির কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। কেন বা কি কারণে তাদের পরিবারের সাথে এত বড় একটি মর্মান্তিক ঘটনা ঘটলো, আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই জানাবেন। তো এই ছিল ঘটনা, এবং সেই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আনাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা চলে যাব আবার আমাদের নতুন একজন জয়েন করেছেন তার কাছে, এবং তার ঘটনাটা আমরা শুনবো আপনার কাছ থেকেই। আপনার নামটা প্লিজ প্রথমে একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার্স, আমি তাসিন, দিনাজপুর থেকে এসেছি। ওকে তাসিন, অনেক 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 দূর থেকে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে এসে জয়েন করার জন্য। আমরা আপনার ঘটনায় চলে যাই। আচ্ছা, আমার ঘটনাটি হচ্ছে 2014 সালে আমি যখন এইচএসসি দিচ্ছিলাম। ওকে, তো ম্যাথ পরীক্ষার আগের দিন এই ঘটনাটি হয়েছিল। আমার রাত জেগে পড়ার অভ্যাস ছিল, আর সো এক্সাম রাত জেগে তো পড়তেই হয়। আর হচ্ছে আমি ঘটনা শুরুতে আমি আগে আমার বাসার ডিসক্রিপশনটা দিয়ে দিই। বাসার হচ্ছে ফার্স্টেই আমার প্যারেন্টস এর রুম, তারপর আমার রুম, ওয়াশরুমের সামনে হচ্ছে আমাদের বারান্দা, এবং বারান্দার পাশে আরেকটা রুম। আচ্ছা, তো ম্যাথ পরীক্ষার রাতে যখন আমি পড়ছিলাম, একসময় ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। তো ওয়াশরুমে ফ্রেশ হতে সময় দেখি যে আমার পায়ের নিচ দিয়ে একটা সরসর শব্দ হচ্ছে। আচ্ছা, আমি যখন সেটা খেয়াল করে দেখি, তখন দেখতে পাই যে একটা সাপ আমার পায়ের নিচ দিয়ে আমার ওয়াশরুমের গেট থেকে বেরিয়ে বারান্দার দিকে আসতেছে। আচ্ছা, আমি বের হয়ে আমার হচ্ছে ওয়াশরুম বারান্দার সাথে যে গেট, আগে সেই গেটটা লাগাই, কারণ হচ্ছে সাপটা রুমের ভিতর ঢুকে গেলে তো বেশি প্রবলেম। আর সাপটার সাইজও অনেক বড় এবং মোটা ছিল। আমি আমার রুম লক করে আমার প্যারেন্টস এর রুমে যাই, তাদেরকে ডাকি, বলি যে বারান্দায় এরকম একটা সাপ, কি করা যায়। তা আব্বু আমি দুজনই হচ্ছে বের হই, এবং আমাদের খাটের নিচে রড ছিল সে সময়, ওই দুজন রড এবং আব্বু একটা চাকু নিয়ে বের হয় সিম্পলি। তো সাপটা জাস্ট একদম নর্মাল ছিল, মানে কোনো সে মানে কামড় দেওয়া বা এক্সেট্রা কিছুই করতেছিল না, জাস্ট নর্মাল। আব্বু বলে এই সাপকে মারা যাবে না, জাস্ট নর্মালি আমরা এটাকে আগায় দিই, অথবা কোনোভাবে হোক এটাকে বাসা থেকে বের করি, আচ্ছা, তাহলেই হয়ে যাবে। তবে ওয়াশরুমের মধ্যে আমাদের তেমন কোনোই বড় কোনো গর্ত বা এমন কিছুই ছিল না। ইভেন সে আসলো কিভাবে সেটাও আমরা মানে কোনোভাবে বুঝতেছিলাম না। তো যেহেতু সেটা ওয়াশরুম দিয়ে এসেছে, আমরা চিন্তা করছি যে ওয়াশরুমের দিকেই তাকে ঠেলে দেওয়া হোক। তো রড দিয়ে যখন সাপটাকে জাস্ট সিম্পলি ভাবে আমরা ওয়াশরুমের দিকে আগাচ্ছি, এবং সেও সিম্পলি এগিয়ে যাচ্ছে। কোনো মনে করেন যে সাপের যে একটা স্বভাব যে ব্যাক করে ঠকরানো অথবা এইসব কিচ্ছু না, জাস্ট সে চলে যাচ্ছে। আর সাপটা যেহেতু অনেক মোটা ছিল, সে যাচ্ছে অনেক ধীরে ধীরে। কিন্তু ওয়াশরুমের সাপের একটা ডিফারেন্ট কালার ছিল, ডিফারেন্ট কালার ছিল, সেটা হচ্ছে আপনার হচ্ছে লাল কালো টাইপের, মানে একটা চকমকে কালার যেটাকে বলা হচ্ছে, লাল এবং কালো। জি জি। যখন ওয়াশরুমের সাপটার অর্ধেক মনে করেন যে একটু বাকি আছে, কিন্তু সেই সময় সাপটা এত দ্রুত গেল যে চোখের নিমিশেই আমাদের মানে গায়েব, একদম শেষ, ভ্যানিশ হয়ে গেল। আমরা ওয়াশরুম খুঁজলাম, এমনকি বাসার পিছনেও আমরা টর্চ নিয়ে খুঁজলাম দুজনে, এত রাতে আব্বু আর আমি, কিন্তু সাপের কোনো কিছুই পেলাম না। পরে বললো যে এই সাপ যেভাবে আসছে সেভাবেই গেছে, ওই নিয়ে আর টেনশন করার কোনো দরকার নেই। আর ভাইয়া বলে রাখি যে আমাদের বাসায় অনেক আগে থেকে প্রচন্ড সাপ দেখা যায়, মানে কি সাপ, সব ধরনের সাপই প্রায় আসতো, এবং এখনো সেটা আছে। এখনো বলতে আমি যখন বাসায় গেছি এইবারও আমি দেখছি। এবং এই সাপগুলো যে আপনারা দেখেন, এই সাপগুলোর সাথে মানে সাপ তো থাকতেই পারে একটা জায়গায়, বা আপনাদের বাসার ওইখানে যদি জঙ্গল থাকে বা কোনো একটা কারণে, এই যে সাপটা আপনি দেখেছিলেন যে মিলিয়ে গেল, আপনি বললেন, আপনার কাছে কেন মনে হচ্ছে যে এই ঘটনাটা নর্মাল না, বা এই যে সাপগুলো দেখছেন এগুলো নর্মাল না, কেন মনে হচ্ছে? আসলে ভাইয়া এটা নর্মাল না, কারণ এত বড় একটা সাপ এত দ্রুত কিভাবে যাবে এবং কোন দিক দিয়ে যাবে? ওয়াশরুমে তো কোনো অত বড় কোনো যাওয়ার কোনো রাস্তা নেই,
যে যাবে। আর সেকেন্ড ঘটনাটা হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে আমাদের বাসায় মানে শুনছি যে হচ্ছে আমাদের বাসাটা সাপের স্তূপের নিচে মানে উপরে, ঠিক আছে। এখানে আগে সাপের বাসা ছিল, সেটা অনেকেই বলে এই জায়গাটায়, কারণ এই জায়গাটা আগে জঙ্গল ছিল, আমাদের বাসাটাই ফার্স্ট। সো সাপ দেখা যায় সেটা নর্মাল, কিন্তু এত বড় সাপ আসছে এবং গেল কিভাবে? আর এই সাপগুলো কখনো আমাদের ক্ষতি করতো না, জাস্ট আসতো, দেখা দিত, আবার এদেরকে যদি মনে করেন যে নর্মালি চলে যেত, কখনো মারতেও হতো না বা কখনো না। ইভেন মাথার উপর আমার নিজের পায়ে অনেকবার সাপ পেঁচাই ধরছে, একবার তো আমার নিজের পায়ে সাপ পেঁচাই ধরছিল, কিন্তু কোনো কিছুই করেনি। ইভেন আব্বুর মাথার উপরও সাপ পড়ছে, হাত থেকে ফেলে দিছে, মাথা থেকে ছটকায় ফেলে দিছে, কিচ্ছু করে নাই, কিচ্ছু করেনি, সে চলে গেছে আপন মতো। তো আপনার মনে হয় যে এই সাপগুলো ঠিক এমনি নর্মাল সাপ না, এবং কারণ আমরা যখন আচরণও সেরকম না, কারণ আমরা যখন হচ্ছে হুজুরদের সাথে এই ম্যাটারে কথা বলছি, সে বলছে তারা আসতেছে, দেখতেছে, চলে যাচ্ছে, যাইতে দাও, তাদের কোনো ক্ষতি করিও না, তোমরাও তাদের কোনো ক্ষতি করিও না, তারাও তোমাদের কোনো ক্ষতি করবে না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং এরকম আমরা শুনেছি যে সাপের শুধু না, আমরা শুনেছি যে বেশ কিছু রূপ নিতে পারে এরা, এবং তাদের মধ্যে জিনদের কথা আমরা বলছি, এবং সেটার মধ্যে একটা মনে হয় সাপ, তারপরে কুকুর, তাই না, এই সমস্ত রূপ নেয় বলে, তাই না বল ভাই? হ্যাঁ, জিন, স্করপিয়ন, একদম স্করপিয়ন, এই সমস্ত জিনিসগুলো পছন্দ করে। হ্যাঁ, এবং তারা এটাতে চেঞ্জ করে ফেলতে পারে নিজেদেরকে যে কোনো সময়, তারা তাদের পছন্দ মতো। ব্যাপার হচ্ছে যে কোনো জিনিসের শেপে নিতে পারে, আপনার আমার চেহারাও নিতে পারে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং বা ইন্টারেস্টিং থিং হচ্ছে সেটাই। এবং আবার একেবারে অদৃশ্য থাকতে পারে, সেটা আরেকটা কাইন্ড, সেটাই। তো এই জিনিসগুলো খুবই অদ্ভুত। আমরা যেহেতু মানে আজকে আপনাকে বলছিলাম আমি আগে থেকে যে ব্ল্যাক ম্যাজিকে থাকবো, আবার একটু ব্ল্যাক ম্যাজিকে যেতে যাচ্ছি, আছে নাকি কিছু? আপাতত ব্ল্যাক ম্যাজিকের কাহিনী ওরকম মনে পড়ছে না। তাহলে আমরা তাহলে অন্য কোনো একটা ঘটনা শুনি, তারপর আমি একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনায় যাবো। রিসেন্টলি যেটা মনে পড়ছে রাসেল ভাই, যে কারণে আমি বলতে চাচ্ছি, আমি এই তো 2 দিন আগে শুনলাম ঘটনাটা। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমি প্রায় আগে অনেকের কাছে শুনতাম যে কক্সবাজারের যে রাস্তাটা, যে আপনার চিটং টু কক্সবাজার বহুবার শুনতে হন্টেড, এবং এখানে স্পেসিফিক্যালি বুড়ি দেখা যায়। আপনি থামাতে বলে, গাড়ি থামাতে বলে। যেও কিন্তু আপনাকে আমি একবার বলছি রাসেল ভাই অনেকে বুড়ি দেখছে এখানে। তো গত 2 দিন আগে আমাকে একজন বলল, হ্যাঁ, যে মানে আমাদের একজন আপনার কো-ওয়ার্কার আর কি, সে বলল যে তারা ঈদের ছুটিতে কক্সবাজার যাচ্ছিল। তো ওর নাম হচ্ছে ফারিন, বলল যে ওদের যে গাড়িতে করে যাচ্ছে, সে ড্রাইভার যে আছে, সে বলল যে এখানে কিন্তু রাস্তাটা ভালো না, তুমি কিন্তু একটু কেয়ারফুলি থাকবে, রাস্তাটা ভালো না। তো বলছে কেন চাচা, এখানে ভালো না কেন, কি আছে? বলে না, এখানে অনেক সময় অনেকে দেখে যে এই গাছের উপরে কোনো বুড়ি পা ঝুলায় বসে আছে অথবা রাস্তায়। তো শোনার পরও মানে খুব সিরিয়াস এরিয়ার মতো কথা না, আসলে এই টাইপের জিনিসগুলো একটু ফানি লাগে কিন্তু না, বাট সে কিউরিয়াস ফিল করছে ব্যাপারটাতে আসলে ঘটনা কি। তো সে নাকি আপনার মূলত গাছের কথা যখন শুনছে, সে গাছের দিকেই তাকাচ্ছিল, তো কোনো গাছের উপরে কোনো বুড়ি বসে থাকতে দেখে কিনা। তো হঠাৎ করে এর মধ্যে নাকি মানে অনেকক্ষণ যাওয়ার পর গাড়িটা খাচ করে ব্রেক করছে জোরে। কি হয়েছে তখন তাকায় দেখছে, সেই নাকি দেখছে মানে সে সোয়ার করে বলছে, দেখছে রাস্তার সামনে দিয়ে একটা বুড়ি চলে গেছে, এবং বুড়িটার কালো মানে আরো অনেকেই দেখেছে না, শুধুমাত্র উনি দেখছে, এবং তার একটা খালা ছিল, সে মানে দেখছে, সে খুব দ্রুতই দেখছে আর কি, এবং বুড়িটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে রাস্তার ওই পাশে থেকে, তাকে দেখা যায়নি। এবং মোটামুটি ও দেখছে যেটা, অবশ্যই আমি চেহারাটা ঠিক মতো দেখতে পাইনি, যেটা দেখছি যে তার গায়ে কাপড় ছিল, কাপড়ের এক্সাক্ট কালার আমি বলতে পারতেছি না, বিকজ হেডলাইট পড়ছে, আর হাতে একটা লাঠি ছিল। আচ্ছা, এবং রাস্তা পার হয়েছে, এবং এরপরে সে আর দেখে নাই। আর মজার না বা ইন্টারেস্টিং ব্যাপার আসল ভাই, আমি কিন্তু শুনে খুব স্টান হয়েছে, কারণ আমি এই পর্যন্ত অনেক মানুষের কাছে বুড়ির কথা শুনছি, আমি নিজে কক্সবাজার যে ঘোরাফেরা করে মানুষের কাছে শুনছি, এবং ওইখানকার স্থানীয়দের কাছ থেকে। এবং এটা আমার কাছে এই চাক্ষুষ একজন দেখে সে মানে সোয়ার করে বলতেছে যে ভাই আমি তো আপনাকে নিজের চোখে দেখছি আমি জিনিসটা, একদম উইটনেস, মানে এরকম চোখের সামনে কিন্তু আসলে মানে হ্যাঁ এই যে এরপরে যেটা হয়, ওদের গাড়ি যখন আবার রওনা দেয়, ড্রাইভার দোয়াদুরুদ পড়ে রওনা দেয়, এরপর নাকি ওরা রাস্তায় কোনো গাড়ি দেখে নাই, মানে ওদের সাথে আর কোনো গাড়ি ওরা দেখতে পাচ্ছিল না, মানে দেয়ার ওয়্যার নো কারস, রাস্তাটা পুরো এমটি ছিল।
দ্যাট ওয়াজ নট নর্মাল না? হ্যাঁ, যতক্ষণ because পর্যন্ত না এটা কিন্তু খুব লেট নাইট ছিল না বোধহয়। night ছিল, মানে গভীর রাত ছিল। হ্যাঁ, গভীর রাত ছিল। রাত 2টা 2:30 বাজে তখন। ওকে, যখন নাকি ওই সময় কি গাড়ি আরো দেখার কথা? হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে ওরা বলে যে গাড়ি কিছু দেখে নাই, বাট যখন তারা একটু আলো ফুটছে বা আজান দিচ্ছে এরকম সময় সিটিতে, মানে একটা ছোট গ্রামের বাজারের মধ্যে একটা থামছে গাড়ি নিয়ে। ইটস এ হাইওয়ে, Highway, হ্যাঁ, সো অবশ্যই গাড়ি থাকার কথা, আরো অনেক তখন গাড়ি নাকি থাকার ওরা কথা। দেখতেছে যে আরো গাড়ি পাস হয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে বাস যাচ্ছে আজানের পরে দেখছে এটা। আজানের পরে। আচ্ছা, তো জিনিসটা কিন্তু খুবই একটা আজব জিনিস রাসেল ভাই, মানে অ্যাকচুয়ালি। এবং Weird তো অবশ্যই যদি একটা ক্লু দেই, হ্যাঁ হ্যাঁ, আমরা ভূত এফএম থেকে মনে হয় আপনাদের সাথে একটা শো করতে গিয়েছিলাম আমরা, সেটা ছিল ঢাকার কাছেই কোথায় জানি, এই প্রথম শোটা আমাদের। ওই যে সাতটা বটতলা, right. হ্যাঁ, ওখানে কিন্তু যখন রেকি করতে যাই রাসেল ভাই, আপনার সাথে আমিও গিয়েছিলাম, একটা ছবি আমি আপ করছিলাম ফেসবুকে, একটা মানুষের ছায়া দেখা গেছিল, লাইক বুড়ি টাইপেরই, কিন্তু মানে ওইটার কিন্তু কোনো অ্যাকচুয়ালি ছবি আমরা চোখে দেখি নাই। আমি কিন্তু কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কথা ওইখানে যে সবচেয়ে মানে যেটা আমাদেরকে মানে এক্সপ্লোর করেছিলাম আমরা, সেটা হচ্ছে ওই অদ্ভুত গাছটা, এবং ওইটা সব ছবিটা মানে আপনি আপনার গাছের গাছের আশেপাশে আশেপাশে তুলছিলাম, র্যান্ডমলি আমি ছবি তুলতেছিলাম, বাট ওই ছবিতে একটা এরকম আসছে, এবং আমি এরকম ফাইন্ড আউট করে দেখে মনে হচ্ছে যে একটা কাপড় আগাগোড়া মোড়া একটা মানুষ, মহিলা মানুষ যে যাচ্ছে, কিন্তু আমি দেখি নাই ক্যামেরায়, বাট আমি ছবি তোলার পর ওই অবয়বটা আসছে। এবং আমি খুব মানে অদ্ভুত ভাবে দেখি যে হঠাৎ করে গাছের পেছনে একটা মন্দির, মানে সেখানে একজন বয়স্ক মহিলা, এবং আপনি যে বলছেন ছবি তুলেছেন মহিলার মধ্যে, আমি আবার দেখলাম যে ওখানে একজন বয়স্ক মহিলা পুজো করছে। খুবই অদ্ভুত লেগেছিল আমার কাছে, হঠাৎ করে জিনিসপত্র এলোমেলো লাগছিল আমার, নরমাল ঠিক না কিন্তু জিনিসগুলো। এবং আমি যখন হচ্ছে এই যে কক্সবাজারে আমরা যখন শো করতে গেলাম, তখন আমরা রাস্তার মধ্যে অনেক মানুষ পেয়েছি যারা হচ্ছে এরকম ধরনের জিনিস নিজের চোখে দেখেছেন, এবং এই যে গাড়িতে গাড়ি মানে হাত তুলে থামাতে বলে, কেউ বলেন এইটা, কেউ বলেন যে কিছুই বলে না, রাস্তা জাস্ট পার হয়ে যায়। এই ব্যাপারগুলো খুব অদ্ভুত, তাই না? এই ব্যাপারগুলো খুবই আজব। এবং এরকম একটা ঘটনা আমার এক কাজিন বলেছিল, ও বলেছিল এরকম যে ও আর ওর হাজবেন্ড যাচ্ছিল আপনার এই কক্সবাজার, কক্সবাজার, ওরটাও কিন্তু ও ফায়ার করে বলছে আমাকে, মিথ্যা বলার মানুষ না, সে গাড়ি নিয়ে যাচ্ছে, আর তখন আমি ভূত এসে আসতাম না, সে এত আগে বলছে আমাকে জিনিসটা, গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে বলে দেখে যে একটা মহিলা দাঁড়ানো, এবং দেখতে দেখতে গাড়িটা মহিলাটাকে হিট করে ফেলছে। আচ্ছা, এবং হিট করার পর দেখলো যে মহিলাটা ট্রান্সপারেন্ট, গাড়িটা মহিলাকে ভেদ করে চলে গেছে। হ্যাঁ, এরকম তো ঘটনা প্রচুর আমরা এরকম ভাবে শুনি যে জাস্ট ধাক্কার ফিলটাও পাওয়া যায়। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার সুমন ভাই একবার বলেছিলেন, সুমন ভাই একবার বলেছেন যে মানে মানে আপনি দেখবেন যে বনেটে দাগ আছে, মানে জাস্ট হচ্ছে বাড়ি খেয়েছে এই দাগটা আছে, বাট আপনি ক্রস করে চলে যাওয়ার পর যখন নামছেন তখন আপনি দেখছেন পেছনে কিছু নাই। এটা খুব অদ্ভুত ব্যাপার, মানে এটা কেমন করে হয় আমার কোনো ধারণা নাই আসলে। এই সেম জিনিসটা কক্সবাজার রোড তো আছে, আমি উত্তর রোডে আমি নিজে যেটা এক্সপেরিয়েন্স করেছি, উত্তরে আমি যে কয়দিন গেছি আসলে মোটামুটি আমার মনে পড়ে না, আমি এখন আর তাকাই না, আমি নিজে যখন ড্রাইভ করি তখন আমি আরো তাকাই না, যে ওই দেখবেন যে কাঁচ পড়ে আছে, মানে এই জিনিসটা খুব অদ্ভুত লাগে। একই জায়গায় মোটামুটি কাছাকাছি জায়গায় রেগুলার কেন অ্যাক্সিডেন্ট হবে, রেগুলার কোনো না কোনো উইন্ডশিল্ড কেন ভাঙবে, এবং আল্লাহ জানেন। সেটা উত্তরে আমার যাওয়া আসা করা বেশি হয়, এর জন্য আমি বলতেছি আমি এখন জায়গাটাকে লোকেট করতে পারি, জায়গাটা হচ্ছে ঠিক জসিমউদ্দিন রোডটা পার হওয়ার পর। আচ্ছা, না এয়ারপোর্টের কাছে ওইটাই তো বললাম যে জসিমউদ্দিন রোড পার হয়ে যে জায়গাটা, ওটা কিন্তু এয়ারপোর্টের মাঝামাঝি একটা, মানে উত্তর দিক থেকে আসতে গেলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার আরেকটা ঘটনায় যাবো, যে ঘটনাটি একটা ব্ল্যাক ম্যাজিক, তবে তার আগে আমরা ঘুরে আসি, দেখে আসছি যে ফেসবুকে কারা কি লিখছেন, এবং ফেসবুকে অনেকেই অনেক কিছু লিখছেন এই মুহূর্তে। এন্ড বাবু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি অনেক কষ্ট করে এসেছেন, এন্ড আশা করছি যে আবার আপনাকে পেয়ে যাবো, আমরা ডেফিনেটলি জানাবো। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটু ফেসবুকে ঘুরে আসবো। আমাদের যে রেডিও ফুর্তির পেজ আছে সেখানে সৌরভ দত্ত শুভ লিখছেন ভাইয়া, আর কিছু লেখেননি। তুষার আমাদের সাথে আছেন, এবং তার সঙ্গে রয়েছেন মাসুম, সাইজুন, ওমর, তপু, সবাই মিলে রুমে লাইট অফ করে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। জেমস মনির আমাদের সাথে আছেন এবং তিনি অনেক মজা পাচ্ছেন। আমাদের সাথে সৈকত খান, তার কাছে ভালো লাগছে লিখেছেন। রাশেদ হাসান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সাথে এফ যে সমী আমাদের সঙ্গে আছেন, ভয় লাগছে তার কাছে তাই লিখেছেন। রনি আহমেদ আমাদের সঙ্গে আছেন, নূরে আলম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আমিন খান। এছাড়াও আমাদের সঙ্গে আছেন
সকাল, এবং আমাদের সঙ্গে আছেন সারওয়ার রাকিব, আমাদের সঙ্গে আছেন এছাড়াও আবির আহমেদ, ওমর ইশরাক স্মরণ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন খন্দকার নাইম আহমেদ, এছাড়াও শ্রী পলাশ চক্রবর্তী কৌশিক, আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ঘটনাটা হাইওয়েটা ভেরি অনটেড তিনি জানিয়েছেন সেটা। আমাদের সঙ্গে আছেন সামিউল ইসলাম সামি, এবং তিনি বলছেন যে বগুড়াতে তিনি আছেন এবং তার একটা সমস্যা হচ্ছে বোধহয়, আমি মাসুম ভাইকে জানিয়ে দিলাম যে বগুড়াতে সমস্যা হচ্ছে আপনার একটু শুনতে। সো আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি সৌরভ দত্ত শুভ সাতক্ষীরা থেকে শুনছেন আমাদেরকে, জিএম লিটু বিশ্বাস আমাদের সঙ্গে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন এবং তিনি অ্যাপের ছবিও আপ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং অ্যাপ দিয়ে শোনার জন্য স্পেশালি আপনাদের অনেক থ্যাঙ্কস, এবং অ্যাপ দিয়ে শুনলে অবশ্যই আপ করে দিবেন ছবিটা আমাদের ফেসবুক পেজে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনা আছে, যে ঘটনাটি আমার এখানে লেখা আছে, আমি ঘটনাটা আপনাদের পড়ে শোনাতে চাই। আচ্ছা, যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমাদের এখানে তিনি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমার নাম এম আরিফুর রহমান, আমি চট্টগ্রামে থাকি, পেশায় একজন সহকারী আইনজীবী। আমি চাই আমার স্টোরিটা আপনি পড়ে শোনান। আমার স্টোরিটা আমি আমার বাবার মুখ থেকে শুনি। ঘটনাটি আজ থেকে 10-15 বছর আগে। আমার মামা ছিলেন যারা সবাই কাপড়ের বিজনেস করতেন। তো আমার মামার বাবা যিনি ছিলেন, তিনি হঠাৎ করে একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। অনেক ডাক্তার দেখানো হয়, সবাই এক পর্যায়ে ওনার বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলেন। এর কিছুদিন পর আমার মামা, যাকে আমরা সবাই আনিস মামা বলেই ডাকতাম, উনি একজন ব্যক্তির কাছ থেকে এক বৈদ্য সম্পর্কে আমাদের জানতে পারেন, আমাদেরকে জানান আর কি। এরপর মামারা কয়েকজন মিলে ঠিক করেন যে ওনারা ওই বৈদ্যর সাথে দেখা করবেন। বৈদ্য মানে জানেন তো, কবিরাজ ধরনের কিছু একটা। তো ওনারা কয়েকজন মিলে সেই বৈদ্যর সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়েন। ওই বৌদ্ধ থাকতেন একটা পাহাড়ি মগদের এলাকায়, এবং তিনি নিজেও একজন মগ ছিলেন, তাই ওনাকে মগ বৈদ্যই বলে ডাকা হতো। আমার মামা ওনার সাথে দেখা করে ওনার পিতার রোগ সম্পর্কে জানান। সব জানার পরে ওই বৌদ্ধ তার মন্ত্র দেখার পর আমার মামাদের বলেন যে ওনার পিতার অন্য কোনো এক বৌদ্ধর মাধ্যমে অমাবস্যার রাতের বেলায় একটা কোনো একটা ছাদের উপর থেকে পিতলের একটা থালার উপর বসে তাকে বান মারা হয়েছে, এবং চিকিৎসা করতে, মানে সেটা স্পেসিফাই বলে দেয় যে কোন ছাদ থেকে, এবং চিকিৎসা করতে হলে ওনাকে সাথে করে নিয়ে যেতে হবে, কারণ এত দূর থেকে পাহাড়ে বসে ওনার পিতার চিকিৎসা করা সম্ভব নয়। তাই আমার মামারা আর দেরি না করে বৈদ্যকে সাথে করে নিয়ে আসেন, এবং নিয়ে আসার পর ওই দিন রাতে 2:30 নাগাদ চিকিৎসা শুরু করেন, এবং আমার মামাকে বলা হয় যে একটা মিষ্টি কুমড়ার বীজ নিয়ে আসার জন্য, এবং ওনাকে বাড়ির পিছনে একটা গর্তে পুঁতে দেওয়ার জন্য। ওনারা তাই করেন, বীজটিকে মাটিতে পুঁতে আসা হয়। এরপর বৈদ্য তার তন্ত্র সাধনা করতে করতে প্রায় 20 মিনিট পর আমার মামাদের বলেন যে এবার গিয়ে দেখে আসো বীজটিকে। তখন ওনারা গিয়ে দেখেন যে বীজটি থেকে একটা চারা গাছ বেরিয়ে এসেছে। কি অদ্ভুত ব্যাপার না? মানে কিছুক্ষণ আগে যেটা পুঁতে দিয়ে আসা হয়েছে সেখান থেকে একটা চারা গাছ বেরিয়েছে। এরপর বৈদ্য আবারও তন্ত্র মন্ত্র পড়তে থাকেন, এবং কিছুক্ষণ পর আবার আমার মামাদের বলেন যে যাও গিয়ে দেখে আসো ওই চারা গাছকে। ওনারা গিয়ে দেখেন যে চারা গাছে একটা লতা বেরিয়ে এসেছে। ওনারা সেটা দেখে বৈদ্যকে বলেন। এরপর উনি আবারও মন্ত্র পড়তে থাকেন, এবং 1 ঘন্টা পরে আবারও তাকে পাঠানো হয় মামাকে, এবং ওনারা তখন গিয়ে দেখেন যে ওই লতায় একটা ছোট কুমড়া ধরে আছে, এবং সেটাকে তিনি নিয়ে আসতে বলেন। পুরো ঘটনাটি আসলে 3-4 ঘন্টার মধ্যেই ঘটে। কুমড়াটা নিয়ে আসার পর ওই বৈদ্য সেটাকে তার আঙুলের নখ দিয়ে 2 টুকরা করেন, আর তার 1 টুকরা আমার মামার বাবাকে খাওয়ানো হয়। এরপর আমার মামার বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। আমার মামা অনেক রিকোয়েস্ট করে জানতে চেয়েছিলেন যে কোন ব্যক্তি বা বৈদ্য তার পিতাকে এই মেয়াদি বান মেরেছিলেন। সেটা অনেক জোরাজুরির পর উনি বলতে রাজি হন, এবং বলেন যে আমি বলবো একটা শর্তে, যে ব্যক্তি তোমার পিতাকে বান মেরেছিল তাকে আমি এখানে নিয়ে আসবো, কিন্তু তোমরা কেউ তাকে মারধর বা কোনো ক্ষতি করতে পারবে না। এরপর ওই মগ বৈদ্য, যিনি আমার মামার পিতাকে সুস্থ করেছিলেন, তিনি একটা পিতলের থালা নিয়ে সেটার ওপর একটা
মানুষের হাড় দিয়ে পেটাতে থাকেন। এক সময় দেখা যায় বৈদ্য আমার মামার পিতাকে বান মেরেছিলেন যিনি, তিনি এসে উপস্থিত হন এবং সবার কাছে ক্ষমা চান তার কাজের জন্য, এবং সেই সাথে তিনি ওয়াদা করেন যে তিনি আর কখনো কারো ক্ষতি করবেন না এবং এরকম কাজ তিনি আর কখনো করবেন না। যদি করেন তাহলে তারই ক্ষতি হবে। এরপর আমার মামার বাবা ওই মগ বৈদ্যকে বাবা বলে ডাকেন, মানে ওদের মাঝে একটা পিতা পুত্রের সম্পর্ক হয়ে যায়। আর মগ বৈদ্য চলে যাওয়ার সময় আমার মামার পিতাকে একটি জিন দিয়ে যান এবং বলেন যে ওই জিনের মাধ্যমে উনি মানুষের উপকারের জন্য কাজ করতে পারবেন। এটা ছিল মূল ঘটনা। এটা সত্য একটি ঘটনা ভালো লেগে থাকলে পড়ে শোনানোর অনুরোধ জানাচ্ছি। অনেক ভালো থাকবেন, আপনি অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি যে আমরা আমাদের যে ঘটনাগুলো আমরা এতক্ষণ ধরে আপনাদের শোনাচ্ছি সেই ঘটনাগুলো আপনাদেরও ভালো লাগছে। আরো একবার জানিয়ে দিই কিভাবে আমাদেরকে আপনারা কমিউনিকেট করবেন। আমাদেরকে আপনারা চাইলে আমাদের ফেসবুকে দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bothfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনারা চাইলে আমাদেরকে লিখতে পারেন। আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটাতে লাইক দিতে পারেন, সেই পোস্টটি শেয়ার করতে পারেন এবং আপনি জানাতে পারেন কোন ঘটনা আপনার কেমন লাগছে। আমাদের যে ইমেইল অ্যাড্রেস আছে সেখানে আপনারা ঘটনা পাঠাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুকের ওপরেও কিন্তু অপশন রয়েছে, সেখানে আপনারা সেন্ড মেল অপশনে গিয়ে মেইল করে পাঠাতে পারেন আমাদেরকে। আমরা চলে যাব ছোট্ট আরো একটা বিরতিতে। সেই পর্যন্ত আশা করবো আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM. পাওয়া যায় না। দু বছর আগের হবে, আমি একদিন দুপুরে শুয়ে আছি যে বাসায় বিছানা, তো হঠাৎ করে চোখ খুলি। তো বলে রাখি ভাই যে আমার রুমটা হচ্ছে এমন যে সোফা রাখা আছে, যেখানে মানে কেউ বসলে আমি বিছানা থেকে সেটা ভালো করে দেখতে পাবো, মানে আমার সামনের দিকে থাকবে সে। যাই হোক, আমি এরকম বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে দুপুরবেলা আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি যে আমার সেই সোফাতে কে একজন বসে আছে। আমি ফার্স্টে ব্যাপারটা তেমন সিরিয়াস পার্ট, সে কালো সেটাতে বসে আছে, যেটা ঘুমের চোখে দেখছি আমি, তাই তেমন ভয় বা কিছু মনে আসছিল না। কিন্তু যখন আমি নিজেকে শিওর করলাম যে আসলে এটা কি আমার ঘুমের চোখে নাকি এটা আমার স্বপ্ন নাকি রিয়েল লাইফে, তো এই জন্য আমি একটু সময় নিলাম। কিছুক্ষণ নেওয়ার পরে আবার ভালো করে তাকালাম, না এটা তোমার স্বপ্ন বা আমার ভুল কিছু, সত্যি আমার সামনে একদম পুরো কালো। বাট মজার ব্যাপার এটাই যে তার গলা নেই, শুধুমাত্র গলার নিচ থেকে বডি আছে, উপরে কিছু নেই। এটা দেখার পর প্রচন্ড ভয় পাই। আবার ভাষা হারিয়ে ফেলাম, কাউকে যে ডাক দেবো, পাশের রুমে মা আছে বা আপু আছে, কাউকে ডাক দেবো সেটা বলার মতো আমার শক্তি আসছিল না। তাই মনে হচ্ছিল যে আমার গলা কেউ চেপে ধরে রাখছে, কথা বলতে পারছি না। তারপর এক সময় কিছুক্ষণ পরে চিৎকার করলাম আমার যে যে রাতে ছিল। আমাকে যে কথাটা বললো এটা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। আপু বললো যে আমিও সেদিন শুয়েছিলাম এখানে, তো দেখি যে খাটের স্ট্যান্ডের উপরে কেউ একজন উপুর হয়ে শুয়ে আছে, মানে উপুর হয়ে আছে। স্ট্যান্ডের পাটা ঝুলানো উপরের দিকে আর মাথাটা হচ্ছে নিচের দিকে, এরকম। আপুর সামনে চলছে। আমাদের ব্যাপারটা শেয়ার করেনি যে আমরা ভয় পাবো এই জন্য। কিন্তু এখানে তো আমি আরো ভয় পাচ্ছিলাম, এটা কি হচ্ছে আমাদের সাথে, আমরা কি বুঝলাম না। তো তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি, তারপর আর দেখাও যায়নি। তারপর থেকে আমার জীবনে নতুন কিছু প্রবলেম হয়েছে, যেটা আমি এর পরে শেয়ার
ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড আরো একবার আপনাদেরকে জানাচ্ছি যে যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং ফেসবুকে লিখছেন, আমাদের পোস্টের নিচে কমেন্ট করছেন, আমাদের পোস্টের নিচে আপনার মতামত জানাচ্ছেন, তবে সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং অনেক 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 শুভকামনা। অনেক 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 থ্যাঙ্কস আপনাদের সবাইকে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমার সঙ্গে একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি কাব্য, পল্টন থেকে। ওকে, একটু কাছ থেকে বলবেন। হ্যাঁ, আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। জি প্লিজ। আমার ঘটনাটা ভাইয়া 2 বছর আগে আমার বোনের সাথে ঘটে গেছে। তো আমার বোন আমার থেকে কিছু বড়। তো আমার 2 বছর আগে আমার বার্থডেতে আমার বাসায় কিছু গেস্ট আসার পরে আমরা সেদিন রাতে সবাই একসাথে থাকাতে আমার বোনের সাথে আমার ঘুমাতে হয়। তো আমি আর ও একসাথে শুয়েছিলাম। তো হঠাৎ করে রাতে কথা বলতে বলতে হঠাৎ করে আমাকে বলতেছে যে তুই কি নিজেকে কখনো সামনাসামনি দেখেছিস? আমি বললাম, মানুষ তো নিজেকে স্বপ্নে দেখে পরবর্তী রূপ। বলতেছে যে না, আমি নিজেকে দেখতেছি এবং আমার ফেসটা একটু ডিফারেন্ট। বলতেছি যে কিরকম দেখতে বলো একটু। তো বলতেছে যে অনেক ফর্সা এন্ড আমার চুলগুলো অতিরিক্ত বড়, যেটা মেঝেতে একদম লাগতেছে, এন্ড ঠোঁটে সম্পূর্ণ লাল টকটকা লিপস্টিক দেওয়া। তো আমি ওর দিকে তাকায় আছি, হঠাৎ করে দেখতেছি যে ও ওইরকম হুবহু রূপ নিয়ে নিছে। তো এটা দেখার পর আমি ওর গায়ে হাত দিই। হাত দেওয়ার পর হঠাৎ করে দেখতেছি যে ওর পুরো বডিতে অতিরিক্ত পশম হয়ে গেছে। তো পশম দেখার পর আমি স্বাভাবিকভাবে ভয় পাই। ভয় পাওয়ার পর উঠে আম্মুর কাছে যাই। আম্মুকে যে ডাক দিয়ে যে আম্মু দেখো যে সানিয়া কি জানি হয়েছে। তা আম্মু উঠে আসছে। আসার পর দেখতেছি যে ও উঠা বৈশা বলতেছে কি হলো, তুই আমার পাশ থেকে ওইটা চলে গেলি কেন? রাতের বেলা আমার একা রেখা চলে গেছে। তো ওরকম ভাবে ওই রাত কাটলো। তো পরের দিন থেকে ওর সম্পূর্ণভাবে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কথাবার্তা, চালচলন সম্পূর্ণ চেঞ্জ। তো ওই মেহমান ঘরে থাকাকালীন আমার এক ভাইগনা থাকে। তো মেইনলি প্রবলেমটা ছিল ওকে নিয়ে। তো ভাইগনা ওর সাথে বসে কথাবার্তা বলতেছে। তো ওর কথা স্টাইল গুলো সম্পূর্ণ চেঞ্জ। ও অনেক জি, আপনি কাছ থেকে বলেন প্লিজ। ও অনেক নর্মালি ভাবে কথা বলতেছে না, এক প্রকার ভাবে অনেক ক্লোজলি কথাবার্তা শুরু করলো। একভাবে সম্পূর্ণ ভাবে ও চেঞ্জ হওয়ার পরে সবার চোখে এটা পড়ছে। তো আমরা ওকে বাসায় রেখে একটা কাজে বের হইলাম। বাসায় শুধু আমার আরেকটা বোন আর ভাইয়া ছিল। তো দুপুরে লাঞ্চ করতে বসছে। তো ও একা সবার খাবার খাইছে বসে বসে, যেসব ও কখনো খায় না সেগুলো বাকি আগে খেতেছে। তো সম্পূর্ণ খাবার শেষ করার পর ভাইয়া আর আপু একটু সন্দেহ হলো যে কি ব্যাপার, ও সবার খাবার একটা খেলো। জিনিসটা আম্মুকে জানানোর পর আম্মু বলছে আচ্ছা ঠিক আছে আমরা বাসায় আসি, তারপর দেখতেছি। বাসায় আসার পর দেখতেছি যে ও সম্পূর্ণ ঘরের ভিতরে হেজাব টেজাব পরে, ফুল হাতা সব পরে একা এক রুমে বসে আছে। ওই রুমে কাউকে যেতে যাচ্ছে না। তো আমি গেলাম, যাওয়ার পর আমার বলতেছে যে একমাত্র তুই থাকবি আর অন্য কোনো ছেলে যাতে আমার রুমে না ঢুকে। তো ওই জিনিসটা বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি ভয়ে ওর কাছে না যেয়ে এসে পড়ছি। তো আমার এক আন্টি ছিল, সে একটি প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে এসব কাজ করে থাকে। তো সে বাসায় আসছে। আসার পর আম্মু সবকিছু তাকে বলছে যে ওর বিহেভ গুলো চেঞ্জ দেখতেছে। তো আন্টি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তো আন্টি কাজ অনুযায়ী করলো কি, জমজম করার পানি এনে ওর বলতেছে যে চলো তোমার পানি খাবা। বলতেছে যে না আমি পানি খাবো না, আমার এখন পানি খাওয়ার কোনো ইচ্ছা নেই। তোকে মোটামুটি জোর করে জমজম করার পানি খাওয়ানো হলো। পানি খাওয়ানোর সাথে সাথে ওর বিহেভ উত্তেজিত হয়ে আন্টিকে বলতেছে যে তুই আমার এটা কি খাওয়ালি, তুই আমার থেকে যা, দূরে যা। তো আন্টি বুঝছে, বুঝার পর বলতেছে যে আচ্ছা ওকে কেউ কিছু বলে না, ওর কাছে যেও না, ওকে ওর মতো থাকতে দাও। দেন সন্ধ্যাবেলা সবাই এটা নিয়ে অনেক কথাবার্তা শুরু করার পর বলতেছে যে আচ্ছা এটা আজকে রাতের মধ্যে কি করা যায় দেখা যাক। তো বলে রাখা ভালো যে ওর কথাবার্তা সম্পূর্ণভাবে অন্যরকম ছিল। এন্ড ও
আগে থেকে সবার কথাবার্তা বলে দিচ্ছিল যে কার কি হচ্ছে, কে কি করতেছে। তো আমার এক ভাইয়া অফিস করে আসছে বাসায়, তো ও বলতেছে যে সে এই পকেটে টাকা লুকায় রাখছে, আরেক পকেটের থেকে টাকা বের করে তোমার হাতে দিবে। তো সে যা বলছে সেরকম ভাবে ভাইয়া করছে। তো এটা দেখে সবাই একটু অবাক হলো। তো আন্টি সন্ধ্যাবেলা তাকে আপুকে নিয়ে বসলো, বসার পর বলতেছে যে বসো, এখানে তোমার সাথে কথা আছে। বলছে আমি কোনো কথা বলতে রাজি নাই, আমাকে আমার মতো থাকতে দাও। তা আন্টি তখন তার কাজ শুরু করে ওকে ধরছে। ধরার পর ওকে যে ধরছিল সে তার উপরে আসে বলতেছে যে আমাকে কেন ধরছো, আমাকে এইসব কেন ধরতেছো, কেন জিজ্ঞেস করতেছো। আন্টি বললো যে তুমি কে, বলো কেন আসছো, বা ওরে কেন ধরলা। তো ওই যে আমার ভাগনাটা ছিল তখন বলতেছে আমি ওকে পছন্দ করি। তো আন্টি বললো যে তুমি ওকে পছন্দ করো, তাহলে এই মেয়েকে কেন ধরছো। তো বলতেছে যে আমার ওর সাথে কমিউনিকেশন করতে হলে কোনো বডি দরকার ছিল, তো তাই আমি ওকে এসে ধরছি। তো আন্টি বললো তো ওকে ধরে তো কোনো লাভ নেই, ওকে ছেড়ে দাও। তো ও বলতেছে যে না, আমি বডি ছাড়বো না, এই বডির সাথে আমি ওই ছেলের সাথে থাকবো। তো আন্টি বলতেছে না, এটা ছাড়তে হবে। তো এক প্রকার ভাবে জোরাজোরি করার পর আন্টি কাজ টাজ করে বললো যে আচ্ছা তুমি এই বডি ছেড়ে তুমি নর্মাল ভাবে ওই ছেলের দিকে কথাবার্তা চালা যাও, কিন্তু ওর বডি ছেড়ে দিবা, কিন্তু তুমি দূর থেকে ওর কাছে থাকবা। দেন এই কাজ টাজ করে তো ও রাজি হলো, বললো আচ্ছা আমি বডি ছেড়ে দিব, কিন্তু যদি কখনো এই বডি আমি পাই তো এই বডি আমি আবার ধরবো। তো আন্টি বললো আচ্ছা ঠিক আছে, তুমি এখন ছেড়ে দাও। তো একবার বডি ছেড়ে দিয়ে চলে গেল। তো আন্টি তাকে তাবিজ দিয়ে বললো যে তাবিজ খোলা যাবে না, এই তাবিজ খুললে সেটা আবার ব্যাক করে সবাইকে আর কি ক্ষতি করবে। এই ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে যাবো এবং অডিও ক্লিপের পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর ইউ ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়ালাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালো চলে। আমি নাইম আহমেদ বলছি ঢাকা থেকে। আমার ঘটনাটা ভয়ঙ্কর না হলেও কিছুটা অদ্ভুত। বেসিক্যালি ঘটনাটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমার মামা তাবলিগ জামাতের একজন আছেন আর কি, তাবলিগ জামাত করে থাকেন অনেক বছর থেকে। উনি বিভিন্ন দেশে গিয়ে তাবলিগ জামাতে শরীক হন এবং উনি অনেক পায়েস টাইপের আমার ছোট মামা। তো ওনার একবার হয়েছে কি, উনি তাবলিগ জামাতে গিয়েছিলেন ইন্ডিয়াতে দিল্লিতে। তো দিল্লিতে গিয়ে উনি ওনার প্রয়োজনীয় ওনার সেই তাবলিগ সময়টা শেষ করে যখন বাংলাদেশে ব্যাক করবে, টাইম ওনার কাছে টাকা ছিল না। টাকা বলতে ছিল জাস্ট ট্রেন টিকিট কাটা হয়ে গেছে, বাট আর যে টাকাটা আছে সেই টাকা দিয়ে সে শুধু জাস্ট বাংলাদেশে এসে তার বাড়ি ফিরে যেতে পারবে, এরকম খুব বেশি টাকা না, অল্প টাকা। তো উনি রেল স্টেশনের উদ্দেশ্যে যখন রওনা দেন তখন ওনার অনেক লেট হয়ে গিয়েছিল। ইভেন যখন স্টেশনে উনি নেমে যান একটা টাইম ট্রেন ছেড়ে দিয়েছে। তো উনি অনেক দৌড়াদৌড়ি শুরু করেন। উনি একটু ফ্যাটি, উনি দৌড়াতে থাকেন আর ওনার সাথে রিডিং কাপড় চোপড় সহ একটা বড় বিশাল একটা ব্যাগ, যেরকম পাবলিক জামাতে আমরা বেসিক্যালি দেখে থাকি, সামথিং লাইক দ্যাট, ওরকম একটা ছিল। এটা অনেক হেভি ওয়েটেড ছিল। তো ওইটা নিয়ে উনি দৌড়াতে ট্রাই করেন, দৌড় শুরু করেন। আর উনি দেখতে পান ট্রেন চলে যাচ্ছে, বাট ওনার সাথে যে ব্যাগটা আছে সেটা যদি উনি ক্যারি করেন তাহলে সে ট্রেনে উঠতে পারবে না। তো উনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে হাত থেকে ব্যাগটা ফেলে দিয়ে দৌড়ে ট্রেনে উঠে যান। ট্রেনে উঠে যে উনি সিট চেক করে টিকিট দেখে একদম জাস্ট ওনার সিটে গিয়ে উনি বসেন। উনি বসার পরে ট্রেনের বাইরের দিকে তাকিয়ে মন খুব খারাপ ছিল। উনি ভাবছিলেন যে আমার অনেক জিনিসপত্র ফেলে এসেছি, আমি সেগুলো নিতে পারলাম না। হঠাৎ করে উনি উনি ওনার পায়ের দিকে তাকিয়ে দেখেন যে ওনার ব্যাগ, ওনার যে টোটাল বেডিংটা ছিল সেটা ওনার পায়ের কাছে। তো এটা দেখে উনি অনেক শকড হয়ে যান, উনি ঘাবড়ে যান। বাট হাউ ইজ ইট পসিবল, আই ডোন্ট নো হাউ। অ্যাকচুয়ালি আমার কাছে এটা কোনো এক্সপ্লেনেশন নাই, এটা অনেক কমপ্লিকেটেড একটা ব্যাপার। তো উনি সারা রাস্তা জিকিরের মাধ্যমে আসেন, তারপর উনি বাংলাদেশে ফিরে আসেন। এসে উনি আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করে। বেসিক্যালি এই ঘটনাটা ঘটেছিল 2006 এই ঘটনাটা ওনার সাথে ঘটে যাওয়া। দ্যাটস অল। আই হোপ ইউ গাইজ লাইক ইট। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আমরা ছোট্ট একটা ঘটনা শুনলাম এবং আশা করছি
যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আমি আরো একটা ঘটনা আশা করছি আপনাদের পড়ে শোনাতে পারবো, এবং সেই ঘটনাটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। যাই হোক, এই ঘটনাটি আমাদের একজন লিসেনারই পাঠিয়েছেন, এবং অবভিয়াসলি তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়বো। তো লিখছেন যেভাবে: আসসালামু আলাইকুম রাসেল ভাই, ফেনী থেকে শাহাদাত হোসেন। আমি ভালোই, আপনি ভালোই আছেন, কারণ আপনি ভালোর দলে থাকেন সবসময়, তাই নতুন করে জিজ্ঞেস করলাম না আপনি ভালো আছেন কিনা। আমি বাংলায় লেখায় অতটা এক্সপার্ট নই, তবুও বাংলায় লিখছি, কারণ আজ 3 দিন ধরে একটু একটু করে, যদি আপনার সুবিধা হয়। আমি আশা করি ঘটনাটা আপনি পড়বেন। যাই হোক, আমার ঘটনাটি শেয়ার করব, যদি স্টুডিওতে এসে বলার ইচ্ছা ছিল খুব, কিন্তু আপনি কষ্ট করে এটা পড়ে শোনাবেন আশা করি। যাই হোক, ঘটনা চলে যায়। ঘটনাটি আমার ফুফাতো ভাই শাকিল শাহরিয়ারের সাথে ঘটা। আমি নামটা ছদ্মনাম, কারণ এতে ওর সামাজিক মর্যাদার সমস্যা হতে পারে, সেজন্য উল্লেখ করেননি তিনি, এবং সেটাই তিনি জানিয়েছেন। তো শাকিল শাহরিয়ার ছদ্মনাম নিয়ে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যাই হোক, আমার ফুফাতো ভাই খুব স্মার্ট ছেলে, সবসময় পরিপাটি থাকে, বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে। এই কথা এই জন্যই বললাম যে এ কারণেই তার সাথে ঘটনাগুলো ঘটে। 2015 সালের দিকে ফুফাতো ভাই এবং তার বন্ধুরা মিলে উপজেলার দাগনভূঞার প্রতাপপুর গ্রামের জমিদার বাড়ি দেখতে চায়। উল্লেখ্য, জমিদার বাড়ি বাড়িটি নিয়ে অনেকের মুখে নানান রকমের কথা শোনা যায়। যাই হোক, তারা যখন পৌঁছায়, একটু ঘুরে ফিরে এক জায়গায় আমার ফুফাতো ভাই গিটার বাজিয়ে গান শুরু করে, কিন্তু সে গানও ভালো গাইতে জানে। যাই হোক, তারা কিছুক্ষণ গান গেয়ে তারা দেখে একটা জামরুল গাছ। তারপর ওইখান থেকে জামরুল পারলো। তারপরে তাদের নাহিদ নামের একজন ওপর থেকে জামরুল হাতে লুফে নেওয়ার সময় বা ক্যাচ ধরার সময় আমার ফুফাতো ভাই কি যেন ধাক্কা খেয়ে পড়ে বেহুশ হয়ে যায়। যা ছিল খুবই অকল্পনীয়, কারণ সে মাথা কিংবা অন্য কিছুতে বাড়ি খায়নি। মোট কথা, বেহুশ হতে পারে এমন কোনো আঘাত সে পায়নি। যাই হোক, বন্ধুরা তাকে ধরাধরি করে মুখে পানি ছিটিয়ে দেয় এবং জ্ঞান ফিরিয়ে আনে, এবং জ্ঞান ফিরিয়ে সে নাকি বলে যে বিয়ে বাড়িতে সানায়ে যেরকম শব্দ হয় সেরকম শব্দ সে শুনছে। বন্ধুরা বলল, কই, আমরা তো শুনছি না। যাই হোক, ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু আসল ঘটনা ওই দিন রাত থেকে আমার ফুফাতো ভাই নাকি হালকা কিসের যেন শব্দ অনুভব করে। এগুলোকে সে পাত্তা দেয় না, এবং সে তার মতো কাজ করতে লাগলো। সে বুঝতে পারলো শব্দটা আসলে নূপুরের। সে চিন্তা করলো নূপুরের শব্দ কোত্থেকে আসবে। তখন রাত 12টার মতো বাজে। সে আবারও তখন ফেসবুকে ঢুকে ফেসবুকে থাকে। কিছুক্ষণ পরে সে আবারও তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে এরকম মনে করে। যাই হোক, ওই দিন রাতে তেমন কিছু হয়নি। এভাবে কয়েকদিন চলে যায়। প্রতি রাতেই সে নূপুরের শব্দ ফিল করতে পারে। পরবর্তী ঘটনা শুরু হয় সপ্তাহখানেক পর থেকে। তার রুমে সে একা থাকতো, এবং 12টার পর সকালের দিকে এবং সন্ধ্যায় খুবই মনোমুগ্ধকর সুগন্ধির ঘ্রাণ পেতে থাকে। সে ভাবলো হয়তো কারো পারফিউমের ঘ্রাণ হবে, কিন্তু পরে সে ফিল করলো যে তার পারফিউমের ঘ্রাণ তো এরকম নয়। তার পরিবারের সবাইকে জিজ্ঞেস করে কেউ কি ওই সময় কোনো রকমের পারফিউম ব্যবহার করে কিনা। সবাই বলল যে না। সবচেয়ে মজার ব্যাপার হলো, একদিন রাতে আমি তার সাথে ছিলাম এবং নূপুরের আওয়াজ শুনেছি, কিন্তু কিংবা কোনো ঘ্রাণ লেগেছে কিনা আমি হতবাক হয়ে ভাবলাম যে আচ্ছা, আমিও ঘ্রাণ পেয়েছি, এবং হতবাক হয়ে ভেবেছি ঘ্রাণ আসবে কোত্থেকে। যাই হোক, এভাবে কেটে যায় প্রায় 1 মাস। এসব ব্যাপারকে আমলে নেয়নি, কারণ সে প্রাকৃত কোনো কিছুতে বিশ্বাস করতো না। ঘটনা আরো ভয়াবহ রূপ ধারণ করে মাসখানেক পরে। তখন সে রুমে একা অনুভব করতো যে কে যেন খুব দ্রুত হেঁটে গেল। এরকম উৎপাত চলতেই থাকে, পাশাপাশি আগের গুলো তো আছেই। এরপর একদিন রাতে সে অনুভব করে তার পাশে কেউ শুয়ে আছে, এবং সে ঘুমের মধ্যে অনুভব করলো এবং জেগে দেখে যে পাশে কেউ আছে কিনা, এবং সে সুঘ্রাণটা নাকে পায়। যাই হোক, সকালে সে লক্ষ্য করে তার বিছানায় ঘ্রাণটা আছে। সে এবার একটু ভয় পেতে শুরু করে, কিন্তু সে তখনও কাউকে কোনো কিছুই বলেনি। সে একা থাকতো, এবং একা থাকতে হতো তাকে ছাদে কিংবা পুকুর পাড়ে বা অন্য কোনো জায়গায় সে ফিল করতো তার আশেপাশে কেউ আছে।
সবচেয়ে বড় কথা, সে যখন গান গাইতো তার সে অনুভব করতো একটু ঠান্ডা বাতাস যেন তার গায়ে লাগছে। সবচেয়ে বড় ঘটনাটি ঘটে 1 মাস পর। সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার পোশাক নেই তার গায়ে। সে তখন মনে করলো রাত্রে তার মানে তার কোনো, সে নিজের অজান্তে হয়তো কিছু একটা খুব এটা 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 হয়েছে, তার সাথে ভুল হয়েছে কোনো একটা। যাই হোক, এবার সে পুরোই ভয় পেয়ে যায় এবং সে তার মাকে সব ঘটনা খুলে বলে। তার মাও খুব ভয় পেয়ে যায় এবং বিভিন্ন হুজুর তাবিজ করা শুরু করে। যখনই তা শুরু করে, নুপুরের শব্দ ও সুগন্ধের উৎপাত বেড়ে যায়। এরপর থেকে উপস্থিত সকলেই শুনতে পায় এবং এমনকি আমারও সৌভাগ্য হয়েছিল সেটা শোনার। অনেক হুজুর দেখানো হলো, তাকে কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে কালো জাদু বিশারদ এবং মগ না কি যেন তাকে দেখায় এবং সেই দেখেই বলে যে মেয়ে জিনের কুনজর পড়েছে তোমার উপরে, কিন্তু এত টাকা এবং এত টাকা লাগবে। তাকে কঠিন একটা এবং তাকে কঠিন একটা কাজ করতে হবে। সে বলল কাজটি করার সময় তুলারাশির কাউকে লাগবে এবং অনেক খোঁজাখুঁজির পর একজনকে পাওয়া গেল এবং ওঝা বললেন যে আগামী শুক্রবার তিনি আসবেন। তারা রাজি হয় এবং শুক্রবার রাতে মগটি আসে। প্রথমে ঘর বন্ধ করা হয় এবং যখনই ঘর বন্ধ করতে শুরু করলো তারা, মনে হলো ঘরের বাইরে যেন তোলপাড় শুরু হয়ে গেছে। ঘর থেকে দূরে পুকুরের পানি অনেক শব্দে দুলতে থাকে এবং শেষে ওঝাটি ফুফাতো ভাইকে একটা কঠিন কাজ করার জন্য বলে এবং সে বলল যে একটু অগোছালো থাকে কিছুদিন এবং যেন সুগন্ধি ব্যবহার না করে এবং তাবিজ যেন সবসময় সঙ্গে রাখে। আরো বলে যে 14 দিন যেন সে একা না থাকে এবং কোনো বড় গাছের নিচে এবং কোনো পুকুরে, বিশেষ করে কোনায় বা ছাদে কিংবা অন্য কোনো জায়গায় যেন একা না যায়। রাতে কোনো দোয়া দুরুদ পড়ে যেন শোয়। এই সব কাজ করার পরে আর কোনোদিন এরকম সমস্যা হয়নি এবং আগামীতে হবে কিনা আমাদের জানা নেই। ওঝা বলেছিলেন যে তার গান শুনে নাকি ওই জিনটি অর্থাৎ পরিটি আসর ছেড়ে পালিয়ে আসে। আবার সে সুগন্ধি ব্যবহার করায় ও পরিপাটি থাকায় নাকি পরিচিত তাকে বেশ পছন্দ হয়, এই জন্য এই ঘটনাগুলো ঘটে। যাই হোক, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আশা করি। কেমন হয়েছে, কেমন লেগেছে বলবেন এবং কেমন আমি গুছিয়ে লিখতে পেরেছি জানি না, তবে নিজের সাথে ঘটেছে এবং আরো কিছু এরকম ভয়ঙ্কর ঘটনা আমি শেয়ার করব আপনার সুবিধা হবে ভেবে আমি ঘটনাটি যাই হোক তিনি পিডিএফ এ পাঠিয়েছেন, সেটা তিনি তারপরে লাস্টে বলেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আমাদের আরো একটা বিজ্ঞাপন বিরতি বাকি আছে, সেই বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি FM. ওয়েলকাম ব্যাক। আমরা আরো একবার জানাতে চাই, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তাল আছি, সাথে আমি সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত আসামে। আমি একটা জিনিস একেবারেই বুঝতে পারি না যে আমরা জানি যে অবশ্যই ব্ল্যাক ম্যাজিক খারাপ, তারপরেও আমরা কেন করতে রাজি হই? মাঝে মাঝে আমরা খুব বিপদে পড়লে তখন কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনার জন্য মানে আমরা বিয়ের সাথীর ব্যাপারে অনেক সময় চাই যে এরকম হেল্প চাই, কিন্তু আমরা যে কোন ব্যাপারটার মধ্যে প্রবেশ করি আমরা নিজেরাও জানি না। তো আজকে এরকম বেশ কিছু ঘটনা শোনালাম আমরা আপনাদেরকে এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনাদের অনেক মানে জানার ইচ্ছা, অনেক আগ্রহ আমি জানি এবং অনেকে ভেতরে স্টাডিও করতে চান, অনেকে ভেতরে একটু মানে এটা নিয়ে পড়াশোনা হয়তো করেন। সো